ঠিক আছে, আমরা গত ক্লাসে কেপিকেসির ইকুয়েশন প্রতিপাদন করেছিলাম। আমরা আজকে তোমাদের সুবিধার জন্য কেপিকেসির ইকুয়েশনটা আবার রিভিশন করব। হ্যাঁ, আবার রিভিশন করব। আমরা কেপিকেসির ইকুয়েশনটা অল্প সময়ের জন্য আমরা রিভিশন করব এবং এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাবে। যারা কোনো কারণে আজকে প্রথম ক্লাস করছে এই গ্রুপে, আগে ক্লাস করো নাই, তাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, তার মানে ক্লাস 1 এবং ক্লাস 2 তোমরা হচ্ছে ভিডিওটা দেখে নিবা। ক্লাস 1 এবং ক্লাস 2 তোমরা ভিডিওটা দেখে নিবা। চলো কথা না বাড়িয়ে আমরা এখন ক্লাস শুরু করতে চাই। তোমরা আমাকে একটু বলো যে এভরিথিং ওকে কিনা, আমরা যে ক্লাস শুরু করছি তাতে তোমাদের সব কিছু ঠিক আছে কিনা, ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দাও। যারা ক্লাসে যুক্ত হয়েছো তারা দ্রুত আমাকে জানিয়ে দাও যে ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমি খুব অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলাম যে আজকে ক্লাস শুরু করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ শুরু করতে পেরেছি। আমরা প্রথমেই টার্গেট করেছিলাম, বা আমরা তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে আমরা 5টা বিক্রিয়াকে টার্গেট করব, 4 থেকে 5টা বিক্রিয়াকে টার্গেট করব। এবং এরকম একটা কথা ক্লাসে বলেছিলাম যে কোনো শিক্ষার্থী যদি অনেকগুলা বিক্রিয়া পড়ে তাতেও তার পক্ষে হয়তোবা এই টপিক কমন পাওয়া সম্ভব হবে না, কিন্তু কেউ যদি বুঝে 4 থেকে 5টা বিক্রিয়া পড়ে তাহলে তার পক্ষে অবশ্যই এই টপিকটা পুরোটা অ্যাডাপ্ট করতে সম্ভব হবে। এবং আমরা গতদিন পুরোটাই ইকুয়েশন প্রতিপাদন পড়েছি এবং অঙ্ক করেছিলাম 3টি। আমরা আজকে ইকুয়েশনগুলো আবার একটু রিভিশন করে নিয়ে আমরা প্রতিপাদনে চলে যাব, কারণ গতদিন অনেকেই হয়তো বা ঠিকমতো ক্লাস করো নাই। চলো আমরা প্রথমে PCl5 এর বিক্রিয়া নিয়ে কথা বলি। PCl5 যখন বিয়োজিত হবে তখন PCl3 অ্যান্ড Cl2 উৎপন্ন হবে। ওকে, আচ্ছা, প্রাথমিক অবস্থা যখন ছিল তখন এটা ছিল a মোল পার লিটার এবং উৎপাদ ছিল 0 0। আচ্ছা, যখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় গেল তখন কথা ছিল এটা a - x হবে। আমরা এখন রিভিশন করছি। হ্যাঁ, এই ইকুয়েশনগুলো রিভিশন করছি। যারা এই ক্লাসটা করো নাই তারা ইকুয়েশনগুলো আবার প্রথম ক্লাস থেকে দেখে নিতে পারবা। আমরা পুরোটা 5 মিনিট 7 মিনিট পুরোনো আলোচনাগুলো একটু করে নিব। তাহলে এটা যখন a থেকে x পরিমাণ চলে যাবে তখন এটা থাকবে x পরিমাণ এবং এটা থাকবে x পরিমাণ। অর্থাৎ আমরা প্রথমে নিয়েছিলাম a মোল পার লিটার, তখন উৎপাদ তৈরি হয় নাই। সাম্য অবস্থায় এটা যখন নিশ্চয়ই প্রথমে যা নিয়েছিলাম তা থাকবে না। ধরা যাক এখান থেকে x পরিমাণ চলে গেছে, আর এখান থেকে যখন x পরিমাণ চলে যাবে তখন এখান থেকে x এবং এটা x পরিমাণ উৎপন্ন হবে। এইটা কিভাবে বুঝলাম খেয়াল করি আমরা। এটা যখন 1 মোল বিয়োজিত হয় তখন এটা 1 মোল এবং এটা 1 মোল উৎপন্ন হয়। আমরা এখন কেপি নির্ণয় করতে চাই। এটার জন্য আমরা কেপি নির্ণয় করতে চাই। ওকে, তাহলে কেপি নির্ণয় করতে হলে আমাদের জানতে হবে আংশিক চাপ। আর আংশিক চাপ নির্ণয় করতে হলে আমাদের জানতে হবে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ কিভাবে বের করব? মোল ভগ্নাংশ হচ্ছে নিজের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা। ওকে, তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সলভ করা শুরু করি। PCl5, এই যে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ কি PCl5 এর? নিজের মোল সংখ্যা অর্থাৎ a - x ভাগ হচ্ছে মোট মোল সংখ্যা। তাহলে এদের সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত হয়? অর্থাৎ যদি আমি আরেকটি লাইন লিখি, এই যে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা ইকুয়াল কি হবে? a - x প্লাস x কাটাকাটি করলে কি থাকে বলো তো? a প্লাস x থাকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে আমরা এখন এভাবে ভাবতে পারি যে P অফ PCl5 ইকুয়াল a - x ডিভাইডেড বাই a প্লাস x ইন্টু p। আচ্ছা, এবার P অফ PCl3 ইকুয়াল কি হবে? x ডিভাইডেড বাই a প্লাস x ইন্টু p। P অফ Cl2 ইকুয়াল কি হবে? x ডিভাইডেড বাই a প্লাস x ইন্টু p। ওকে, আচ্ছা, এই হচ্ছে এখানকার মূল ঘটনা। আমরা জানি আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে আমরা এখন এই মানগুলো বসিয়ে দিই। গত ক্লাসে আমরা পড়েছি এই যে Kp ইকুয়াল P অফ PCl5 ডিভাইডেড বাই P অফ PCl3 গুণ P অফ Cl2। ওকে, আচ্ছা, তা আমরা রিভিশনে করছি যদিও এটা, তারপরে একটু ডিটেল প্রথমটা দেখালাম আমরা মনে করিয়ে দেওয়ার জন্য, যেহেতু কয়েকদিন পরে ক্লাস হচ্ছে। আবার এই যে x ডিভাইডেড বাই a প্লাস x ইন্টু p, এই মানগুলো বসিয়ে দিচ্ছি। এই দেখো x ডিভাইডেড বাই a প্লাস x ইন্টু কি p। তাহলে এখন চিন্তা করে দেখো আমরা কাটাকাটি করলে কি পাবো? কাটাকাটি করলে কি পাবো? ওকে, তোমরা মাইক্রোফোন অন করেও তোমরা আমাকে বলতে পারো যে কাটাকাটি করলে কি পাবো। তাহলে Kp ইকুয়াল, একটু চিন্তা করো এখান থেকে কি কেটে যায়? এই যে একটা p কেটে যায়, a প্লাস x কেটে যায়। তাহলে থাকে কি দেখো a - x, হ্যাঁ a প্লাস x কেটে যায়। আমি একটু ভুল লিখেছি, আচ্ছা দুঃখিত, ভুল লিখেছি। দেখো আসলে আমরা যে বিক্রিয়া লিখছিলাম, কেপির ইকুয়েশন লিখছিলাম, সেখানে খেয়াল করো, দুঃখিত,
আসলে এটা হবে কেপি মানে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, উৎপাদ ডিভাইডেড বাই কি বিক্রিয়ক, আর আমি লিখেছিলাম কি বিক্রিয়ক ডিভাইডেড বাই উৎপাদ, এটা ভুল ছিল আমার, যেহেতু এটা বিয়োজন বিক্রিয়া, তাহলে কেপি ইকুয়াল হওয়া উচিত পি অফ পিসিএল3 গুণ পি অফ সিএল2। দেখো এই যে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, তাহলে পি অফ পিসিএল5। ওকে, দুঃখিত। দেখো এবার আমরা কি করব, উৎপাদের মানগুলো বসাবো, তাহলে এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ইন্টু পি গুণ আবার এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ইন্টু পি ডিভাইডেড বাই এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ইন্টু পি। আচ্ছা একটু আমাকে জানাও, আমি যেহেতু প্রথমে একটু ভুল কনসেপ্টে ছিলাম, এখন ক্লিয়ার কিনা, আমি যা লিখলাম তা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, যে কমেন্ট করছো নতুন ভর্তি হয়েছো, প্রথমের ক্লাসগুলো কোথায় পাবো? তুমি এই গ্রুপে, এটা হচ্ছে আমাদের কোনো ভর্তিকৃত শিক্ষার্থীদের মানে ব্যাকআপ ক্লাসের গ্রুপ, অর্থাৎ তারা এই পড়াগুলো আগে পড়েছে, কোনো কারণে তারা মিস করেছে অথবা কারো কারো আগেই টপিক প্রয়োজন দেখে ব্যাকআপ দেওয়া হয়। মূল ব্যাচ অফলাইনে, তুমি অফলাইনে আমাদের যে স্টুডেন্ট অ্যাডভাইজার রয়েছে তাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আর কেপি কেসির জন্য আজকে 3 নাম্বার ক্লাস, তুমি দেখো গ্রুপের মধ্যে 1 এবং 2 নাম্বার ক্লাস দেয়া আছে, ওইটা পড়লেই হয়। ওইটা দেখলেই তুমি এটা বুঝতে পারবে। আগে 1 দেখবা, তারপর 2 দেখবা, তারপরে 3 দেখবা, তারপর না বুঝতে পারলে তুমি অফিসে কমিউনিকেট করবা, আমাদের অফিসে। ওকে, আচ্ছা দেখো যারা বুঝতে পারছো না, কেপি ইকুয়াল উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে এই বিক্রিয়া উৎপাদকে PCl3 আর Cl2 আর বিক্রিয়ককে PCl5, তাহলে এদের আংশিক চাপ কীভাবে বের করবো? এই দেখো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ এখানে আমরা বের করে রেখেছি, সেই মানগুলো এখানে বসিয়ে দিয়েছে, আর কিছুই না। নিশ্চয়ই আয়শা নামে যে কমেন্ট করছো, সে যদি গত ক্লাস করে না থাকো, তাহলে আমি তোমাকে পরামর্শ দিব ক্লাস 1 এবং ক্লাস 2 দেখার পর তুমি আজকের ক্লাসটা দেখলে বুঝতে পারবা। তো চেষ্টা করো, প্রথমে দেখবা একটু অসুবিধা মনে হলো, পরে ঠিক হয়ে যাবে। আমরা পুরো ব্যাপারটার ব্যাপারে খুবই যত্নশীল থাকবো, কারণ টপিকটা তোমাদের কাছে সম্পূর্ণ মানে একটু নতুন এবং এগুলো নিয়ে আগে কখনো পড়ো নাই, দেখে এত বেশি কেয়ার করা হচ্ছে আর কি এই টপিকের ওপর। আর ওইখানে PCl2 হবে না, কোথায়? তুমি একটু যদি আমাকে মাইক্রোফোন অন করে বলো, অসুবিধা নাই, মাইক্রোফোন অন করে বলো কোথায় PCl2 হবে, বলো কোথায় হবে। আচ্ছা দেখো এখানে পি কেটে যাবে, এটা এ প্লাস এক্স কেটে যাবে, তাহলে থাকে কি খেয়াল করো, কেপি ইকুয়াল কি থাকে বলো তো, এক্স স্কোয়ার পি ডিভাইডেড বাই কি, এ দেখো এখানকার এ প্লাস এক্স আর এখানকার এ মাইনাস এক্স, তাহলে এ প্লাস এক্স ইন্টু, যারা গত ক্লাসগুলো করো নাই তারা এই ক্লাসটা করার পূর্বে আগের ক্লাসগুলো দেখে নিতে হবে। হ্যাঁ, তাহলে এবার বা কেপি ইকুয়াল কি হবে, এক্স স্কোয়ার পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা এতক্ষণ যা পড়লাম তার এগেনস্টে এতটুকু মনে রাখলেই চলবে, অর্থাৎ আমরা মাথায় রাখবো কীভাবে মাথায় রাখবো, দেখো এই যে PCl5 এর বিক্রিয়ায় PCl3 অ্যান্ড Cl2 এই বিক্রিয়ার জন্য কেপির ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার পি ডিভাইডেড বাই কী হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এই বিক্রিয়ার জন্য আমরা এটা অ্যাপ্লাই করবো, জাস্ট এটাই, আর কিছু না। ওকে, এখন কি ক্লিয়ার কিনা PCl5 এর জন্য, ক্লিয়ার কিনা PCl5 এর বিক্রিয়ার জন্য এটা ক্লিয়ার কিনা, কমেন্ট করে জানাও পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা তোমরা। হ্যাঁ, ওপরের দিকে এগুলো সব প্রতিপাদন করে দেওয়া হচ্ছে ক্লাস 2 এ সব প্রতিপাদন করে দেওয়া হচ্ছে। এটা কেপি নির্ণয়ের সমীকরণ। আমরা আর একটা বিক্রিয়ার জন্য কেপি দেখাবো, তারপরে হচ্ছে আমরা চলে যাব অঙ্কে। ওকে, আচ্ছা চলো এবার আমরা দেখে নেই আরেকটা বিক্রিয়ার কেপি দেখবো আমরা। এই দেখো N2O4 বিয়োজিত হলো, একটু ফাস্ট দেখাচ্ছি আমরা রিভিশন করার জন্য। এটা প্রাথমিক অবস্থায় এটা ছিল A, এটা ছিল 0। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় ছিল A আর এটা ছিল কি 0, তাহলে A মাইনাস এক্স আর এটা হচ্ছে কি 2x। দেখো যে দুইটা জন্য 2x, তাহলে এখন মোট মোল সংখ্যা, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা ইকুয়াল কি হবে, a মাইনাস এক্স প্লাস 2x, তাহলে a প্লাস এক্স, এই তো বিষয় নাকি। তাহলে এখন P অফ N2O4 তাহলে কি হবে, a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু P। এবার P অফ NO2 তাহলে কি হবে, 2x ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু P, এই তো বিষয়। তাহলে এখন কেপি ইকুয়াল এই যে P অফ NO2 ডিভাইডেড বাই P অফ N2O4, তাহলে এখন কি হবে, যে 2x ডিভাইডেড বাই
এ প্লাস এক্স ইন্টু পি তার উপর স্কোয়ার, আর এখানে কি হবে এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ইন্টু পি। বলো এটা ক্লিয়ার কিনা? কেউ কোনো কোশ্চেন করতে চাও কিনা? কোশ্চেন করলে সরাসরি তো মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া আছে, তুমি কোশ্চেন করতে পারো। কোশ্চেন করলে মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া আছে, কোশ্চেন করতে পারো। বলো ইয়েস নো কিছু বলো, শুধু চুপচাপ বসে থাকো না। বুঝতে পারছো কিনা? এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা আরেকবার একটু বোঝান। হ্যাঁ আরেকবার তুমি মাইক্রোফোন অন করে বলো। কি নাম তোমার? নওরিন আক্তার। মাইক্রোফোন অন করে বলো। বলো এক্স্যাক্টলি তুমি কোন জায়গাটা বুঝতে পারছো না, কোনটা বুঝতে পারছো না? কিছু বলে না। নওরিন আক্তার ঐতি কোন জায়গাটা আচ্ছা তুমি দেখে নিও তাহলে, লেট করে আসছো যেহেতু, তুমি ভিডিওতে রেকর্ড তো আছেই তাই না? দেখো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কেপি ইকুয়াল, মানে এটা গত ক্লাসে করিয়েছি, আবার রিভিশন করাচ্ছি। আবার যদি রিপিট করি তাহলে বোরিং হবে সবাই। দেখো এখানে একটা এ প্লাস এক্স একটা এ প্লাস এক্স কেটে যাবে, তাহলে এখানে তো দুইটা ছিল, একটা থেকে যাবে। আবার এখানে একটা পি দ্বারা এখানকার একটা পি কেটে যাবে, তাহলে থাকবে কি আসলে? তাহলে থাকবে কি দেখো, 2x স্কোয়ারের ওপর এই যে 4x স্কোয়ার, এখানে হচ্ছে a প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, আর একটা পি থেকে গেছে। তার মানে কেপি ইকুয়াল 4x স্কোয়ার পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কেপির সমীকরণ, এটা হচ্ছে আমাদের কেপির সমীকরণ। ওকে, এইটুকু মনে রাখলেই চলবে, এইটুকু মনে রাখলেই চলবে। আমরা এই বিক্রিয়ার জন্য, হ্যাঁ এই বিক্রিয়ার জন্য, অর্থাৎ আমরা যখনই এই বিক্রিয়াটা দেখব, অথবা এই টাইপের কোনো বিক্রিয়া দেখব, যখনই এই বিক্রিয়াটা দেখব বা এই টাইপের কোনো বিক্রিয়া দেখব, তখনই আমরা মনে রাখবো কেপি ইকুয়াল 4x স্কোয়ার পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স মানে আলফাও হইতে পারে, এই যে এতটুকু মনে রাখতে পারলে আমরা অঙ্ক করতে পারবো। এছাড়া আমি এর আগের ক্লাসে পড়িয়েছি, আজকে রিপিট করতেছি, অঙ্ক করার সময় বিষয়গুলো একদম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তুমি পারবা, ধৈর্য ধরে ক্লাস করো পুরোটা। আজকে আমরা 11টা পর্যন্ত ক্লাস নিব, ধৈর্য ধরে ক্লাস করো। হ্যাঁ খুব বেশিক্ষণ নিব না, আর 1 ঘন্টা ক্লাস নিব 11টা পর্যন্ত। ওকে আচ্ছা চলো এবার কে বলবে এই বিক্রিয়ার জন্য আমরা কেপি বের করব না কেসি বের করব? এই বিক্রিয়ার জন্য আমরা কেপি নাকি কেসি বের করব? আচ্ছা তার আগে বলো তো এই বিক্রিয়া ডেল এন কত? এই বিক্রিয়ায় ডেল এন এর মান কত? 0। এই বিক্রিয়া ডেল এন এর মান 0। তাহলে কেপি বের করব না কেসি বের করব বলো? যে কোনো একটা বের করলেই হবে, কারণ ডেল এন 0 হলে কেপি ইকুয়াল কি হয়? কেসি হয়। গত ক্লাস করেছে অনেকে, দেখছো? আচ্ছা দেখো ভালো করে খেয়াল করো, এই যে অনেকেই যারা 203-এর আছো, তাদের 103-এর ব্যাচে স্টুডেন্ট আছে, তাদের কিন্তু আসলে এটা অফলাইন ব্যাচে পড়ানোই হয় নাই, তারপরেও তারা ক্লাস করছো। ক্লাস করে এগিয়ে থাকলে তোমাদের জন্যই ভালো। ওকে আচ্ছা তাহলে আমরা এখন কি করব? ঘনমাত্রা বের করব। আমরা কিভাবে কাজ করব? এই যে এটা হচ্ছে এ, এটা বি, এটা 0, তাহলে এটা সাম্য অবস্থায় কি এ মাইনাস এক্স বা আলফা, এটা বি মাইনাস এক্স, আর এটা কি 2x। তাহলে একটু চিন্তা করো তো, হাইড্রোজেনের ঘনমাত্রা কি হবে? এই যে এ মাইনাস এক্স ভাগ ভি। আচ্ছা বলো তো আয়োডিনের ঘনমাত্রা কি হবে? আয়োডিনের ঘনমাত্রা বি মাইনাস এক্স ভাগ ভি। আচ্ছা বলো তো এইচ আই এর ঘনমাত্রা কি হবে? এইচ আই এর ঘনমাত্রা হচ্ছে 2x ভাগ ভি। ওকে বুঝতে পারছো? ঘনমাত্রা কেমনে বের করি আমরা? মোল সংখ্যা ভাগ আয়তন। তাহলে এগুলো কি সাম্য অবস্থায় মোল সংখ্যা না? এগুলো দেখো, এগুলো হচ্ছে সাম্য অবস্থায় মোল সংখ্যা। আমি আবার বলছি, যারা গত ক্লাস করো নাই তারা ক্লাস 2 ভিডিওটা অবশ্যই দেখে নিবা, এবং ক্লাস 1 না করলে ক্লাস 1-এর ভিডিওটাও দেখে নিবা। হ্যাঁ আচ্ছা সাম্য অবস্থা। তাহলে এখন আমরা কেসি বের করতে হলে কি করতে হবে বলো তো? ডিরেক্ট আমরা মান বসায় দিলাম। উৎপাদের ঘনমাত্রা কত দেয়া আছে? হাইড্রোজেন আয়োডাইড এই যে 2x ভাগ ভি ওপর স্কোয়ার, নিশ্চয়ই এটা বুঝতে পারার কথা, ডিভাইডেড ভাই হাইড্রোজেনের ঘনমাত্রা কি এ মাইনাস এক্স ভাগ ভি ইন্টু এরপর কি বলতো বি মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি। এই তো কথা। তাহলে এখন কি হবে? তাহলে এখন যেটা হবে যে কেসি ইকুয়াল এই যে এখানকার ভি স্কোয়ার আর এখানকার ভিভি। ডেল এন যখন 0 হয় তখন লব এবং হর দুইটা মানে পাওয়ার সেম হয়, কেটে যায়। তাহলে এটা হচ্ছে 4x স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই হচ্ছে মূল কাহিনী, এটা হচ্ছে কেসির মান। হ্যাঁ আচ্ছা দুঃখিত ভুল লিখছি। আচ্ছা এখানে ভিভি কেটে গেলে কি হবে? এ মাইনাস এক্স ইন্টু কি বি মাইনাস এক্স। ওকে বলো এটা কি ক্লিয়ার কিনা? সবাই এটা ক্লিয়ার কিনা? কমেন্ট করো, সবাই কমেন্ট করো। হ্যাঁ বলো না কি কোশ্চেন ছিল বলো।
ঘনমাত্রা তিনটাতেই মানে যে ভি বসাইছি সেই ভিগুলো সমান। বুঝিনি। ও হ্যাঁ, মানে তুমি বলো তো এখানে যে বিক্রিয়াটা হবে এই বিক্রিয়াটা কি না, বিক্রিয়াটার যতগুলা বিক্রিয়ক উৎপাদ আছে সবগুলো কি একই পাত্রে থাকবে না ভিন্ন পাত্রে থাকবে? একই পাত্রে থাকলে ওই পাত্রের যতটুকু আয়তন ওই পুরো আয়তনটাই তো সে দখল করছে, প্রত্যেকের জন্য তো সমান, তাই না? ক্লিয়ার? এবার বলো, আর কেউ কোনো কোশ্চেন করতে চাও? অনেকে ক্লাস করছে আমি দেখতেছি, কিন্তু কারা কারা ক্লাস করতেছো বলো, কেউ কোনো কোশ্চেন করতে চাও কি না? চাও না? ওকে, আমরা এই পর্যন্ত পড়ার পর আমরা এখন চলে যাব একটা উল্টা বিক্রিয়া, তারপরে আমরা অঙ্ক শুরু করব। হ্যাঁ, একটু আমরা রিমাইন্ড করে ফেললাম পুরো পড়াটা। আমি ক্লাসে বলেছিলাম তোমাদের গতদিন যে এই বিক্রিয়াটাকে আমরা সবাই আলাদা চোখে দেখব, অন্যগুলোর সাথে এটা কম্পেয়ার করতে গেলে পড়াটা গুলিয়ে যেতে পারে। আমরা বলেছিলাম প্রাথমিক অবস্থায় এই দেখো, প্রাথমিক অবস্থা যখন ছিল তখন এটা ধরবো 2a, আর এইটা 0, এইটা 0, মানে তখন কোনো উৎপাদ তৈরি হয় নাই। এবার আমরা চলে যাব সাম্য অবস্থায়। তাহলে এই যে 2a - 2x, তাহলে এটা হচ্ছে x এবং এটা x। তাহলে এখন কি করতে পারি আমরা বলো তো? কেসি ইকুয়াল, আমি ভেঙে দেখাবো নাকি ডিরেক্ট মান বসায় দিব? ডিরেক্ট মান বসানোর চেষ্টা করি, তোমরা পারো কিনা বুঝতে। না পারলে সঙ্গে সঙ্গে কমপ্লেইন করবা, বুঝি নাই স্যার। এই দেখো, এটা হচ্ছে মৌল সংখ্যা, তাহলে x/v, এটা হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা। এই যে এটা হচ্ছে কি বলতো? মৌল সংখ্যা, তাহলে এটা হচ্ছে x/v, এটা হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা। তাহলে বলো তো এখানে কি লিখবো এখন? কে বলবে মাইক্রোফোন অন করে? তাড়াতাড়ি বলো তো নিচে কি লিখবো? 2a - 2x divided by v whole square, অর্থাৎ 2a - 2x ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এই তো নাকি? আচ্ছা, কাটাকাটি করলে লব এবং হরের ভি দুটাই কেটে যাবে, তাহলে কেসি ইকুয়াল কি থাকবে বলো তো? এক্স স্কোয়ার। এই দেখো এইখানে যে 2 ছিল এটা কমন নিয়ে যদি আমরা বের করে দিই ব্র্যাকেট থেকে, তাহলে কি হবে বলো তো? 4a - x স্কোয়ার। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার নাকি? ক্লিয়ার কিনা আমাকে জানাও, তাড়াতাড়ি জানাও। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে অঙ্কে চলে যায়। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সবই ছিল ক্লাস 2 এর রিপিটেশন। নর্মালি অফলাইন ব্যাচেও এই ক্লাসগুলো রিপিট করা হয় পড়াগুলোকে আর একটু গুছিয়ে দেওয়ার জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে জানা হয়। আমরা যে কয়টা ইকুয়েশন মুখস্থ করেছি সেগুলো মনে রাখবো, মুখস্থ করার চেষ্টা করব, আর না পারলে ইনস্ট্যান্ট বের করে ফেলবো। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে শুরু করছি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ কেপিকেসির 3 নাম্বার ক্লাস, যেখানে আমরা অঙ্ক করছি। আমাদের যে ভিডিও এডিটর হাকিম বিল্লা, তুমি ক্লাস 3 শুরু করবা এখান থেকে এডিট করার সময়। ওকে, আগেরটুকু রিভিশন, এটা শুধু লাইভে থাকবে বাট রেকর্ডিংয়ে থাকবে না। আমরা এখন শুরু করছি কি আমাদের কেপিকেসির ক্লাস 3। ওকে, এতক্ষণ আমরা রিপিট করলাম। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে কেপিকেসির ম্যাথ। আজকে কেপিকেসির ম্যাথ পড়ছি আমরা। তো চলো আমরা কথা না বলে আমরা সরাসরি এখন ম্যাথে চলে যাই। ওকে, দেখো আমরা গতদিন আগের অঙ্কগুলো করেছিলাম, আমরা এখন সরাসরি অঙ্কগুলো পরে করতে যাই। আমরা আগে বুয়েটের অঙ্কটা পরে করি। আমরা এখন 40 নম্বরের অঙ্কটা দেখব। 40 নম্বরের অঙ্কটা পড়ে দেখব। 40 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে একটু খেয়াল করি আমরা। 40 নম্বর অঙ্ক হচ্ছে এরকম যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় PCl5 35% বিয়োজিত হয়। মোট চাপ 1.5 atm হলে কেপি ও কেসি নির্ণয় করো। তো এখন দেখো একটা বিষয় হচ্ছে, সবাই যেটা করে অঙ্কের ডেটা দেখে অঙ্কটাকে মুখস্থ করার মতো চেষ্টা করে বা না বুঝে উত্তর করার চেষ্টা করে। তোমরা অনেক স্মার্ট, তোমরা এই কাজটা করবা না। PCl5 35% বিয়োজিত হয়, মানে তুমি প্রথমে বিক্রিয়া পাত্রে বিক্রিয়া যখন শুরু করেছিলা তখন তুমি যতটুকু PCl5 নিয়েছিলা তার থেকে 35% PCl5 উৎপাদ তৈরির জন্য চলে যায়। তো এই যে দেখো 35% বিয়োজিত হয়, এটা মানে যা বোঝায় 35% আছে পাত্রের মধ্যে, এটা কিন্তু সমান বোঝায় না। নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এই দেখো আমরা যে বিক্রিয়াটা পড়ছিলাম এই বিক্রিয়াটা হচ্ছে PCl5 এর বিক্রিয়া, রাইট? এই যে PCl5 এর বিক্রিয়া, PCl5 বিয়োজিত হলো, হওয়ার পর PCl3 অ্যান্ড Cl2 উৎপন্ন হলো। ওকে, তো এইখানে বলছে প্রথমে আমরা জানিয়েছিলাম তখন যদি তা A হয় আর ওখান থেকে যেটা ভেঙে যায় তা যদি X হয়, তাহলে এই দুটো X উৎপন্ন হবে। বলছে এই যে PCl5 কোন একটা পাত্রের মধ্যে আমরা প্রথমে যা নিয়েছিলাম তার 35% বিয়োজিত হয়, মানে 35% ভেঙে গিয়ে PCl3 অ্যান্ড Cl2 তে রূপান্তর হয়। তাহলে অঙ্কের ভাষা পড়বো,
35% বিয়োজিত হয় এটা বললে একরকম ভাববো, 35% বিক্রিয়া পাত্রে বিক্রিয়া করার পর অবশিষ্ট আছে বা থেকে গিয়েছে এমনটা বললে কিন্তু অন্য কিছু। বলতো যখন বলবে 35% আছে তখন উৎপন্ন হবে কতটুকু বা বিয়োজিত হবে কতটুকু? যখন PCl5 সাম্য অবস্থায় 35% আছে বলা হবে অঙ্কে, তখন PCl5 কতটুকু বিয়োজিত হবে? কে কমেন্ট করতে পারে? অথবা মাইক্রোফোন নিয়ে বলতে পারো। 65%। চমৎকার, অর্থাৎ 35% বাদে যে রেস্ট অ্যামাউন্টটা থাকে 100% থেকে ওইটাই হচ্ছে থাকবে। ওকে, দেখো তোমরা অঙ্কটা বুঝতে পারছো বা বুঝে বুঝে পড়তেছো। তো চলো এই অঙ্ক করতে আমরা কোনো ইফোর্টই দিব না ইনশাল্লাহ। দেখো বলছে মোট চাপ 1.5 ATM হলে কেপি কত? তো আমরা নিশ্চয়ই কিছুক্ষণ আগে অনেক কষ্ট করে এই অঙ্ক করার জন্য এত কিছু লিখারই দরকার ছিল না আমাদের, আমরা সরাসরি অঙ্ক করে ফেলতে পারি। আমরা কেপি ইকুয়াল কিছুক্ষণ আগে ইকুয়েশন মুখস্থ প্রতিপাদন করেছি। এখন আমরা মনে রাখবো টাইম সেভের জন্য আমরা চাইলে ইকুয়েশনটা প্রতিপাদন করে অঙ্কটা করতে পারি, কিন্তু আমরা টাইম সেভ করতে চাই। এই জন্য বলতো কে বলতে পারে কেপির ইকুয়েশন কি হবে? এখানে x² p, তারপর নিচে কি হবে? এই তো গুড। এখন দেখো আসলে এখানে x এর মান 35% লেখা আছে। তো আসলে পার্সেন্টেজে প্রকাশ করা হয় বিয়োজনের পরিমাণকে না, বিয়োজনের মাত্রাকে। বিয়োজনের পরিমাণকে না, বিয়োজনের মাত্রাকে। কিন্তু দেখো আমরা এই xটা কি, এই 35% কিন্তু বিয়োজনের পরিমাণ না, মাত্রা। কিন্তু বলতো যদি আমি বিয়োজন মাত্রাকে বিয়োজনের পরিমাণ ধরে নেই তখন a=1 হয়ে যায়। অর্থাৎ যদি কখনো আমরা বিটা এবং এক্সকে সমান কল্পনা করি, কখন বিটা এবং এক্স বা আলফা সমান হয়? যখন a=1 হয়। এর মান যখন 1 হয় তখন আলফা ইকুয়াল বিটা বা বিটা ইকুয়াল এক্স হয়। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো যে কখন 1 হয়। তাহলে আমরা বুঝে গেলাম এটা 35%, তখন কিনা এর মান 1, তাহলে 35/100 মানে 0.35, আর এর মান 1 ধরে নিব। আর পি এর মান দেয়া আছে 1.5 ATM, এটা অঙ্কে দেয়া আছে। মান বসায় দিলে উত্তর হয়ে যাবে। এই যে মান বসায় দিব আমরা এখানে, উত্তর হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে 0.35 স্কোয়ার, দেন পি এর মান 1.5 ATM, এর মান 1 স্কোয়ার মাইনাস হচ্ছে 0.35 স্কোয়ার। বলো উত্তর কত হয়? বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো দেখি, কে বলতে পারো উত্তর কত হয়? কে বলবে উত্তর কত হয়? দ্রুত কমেন্ট করো, দ্রুত ক্যালকুলেটর নাও, দিয়ে উত্তর কত হয় কমেন্ট করো। আচ্ছা নিশ্চয়ই উত্তর বুঝতে পারছো বা উত্তর কত হয় তাড়াতাড়ি কমেন্ট করো। 0.2। আচ্ছা একক তো এটিএম হবে, বুঝতে পারছো। একক কি দেখে হয়? ডেলেন দেখে হয়। এখানে এটিএম চাপের একক ব্যবহার করা হয়েছে, আর আমরা জানি কেপির একক মানে চাপের একক টু দি পাওয়ার ডেলেন। এই বিক্রিয়ায় চাপ ডেলেন কত? 1। তাহলে এটিএম এর উপর পাওয়ার 1, দ্যাট মিনস এটিএম। দেখো তো এটাই উত্তর মিলে কিনা। এই যে এইটা উত্তর আসে 0.209, এখানে উত্তর দেওয়া আছে। তোমাদের কি এইটা আসছে নাকি 2ই আসছে? চমৎকার চমৎকার। এবার দেখো বলো তো অঙ্কটি কি শেষ হয়ে গেছে? অঙ্কটি কি নাকি আরো কিছু জানতে চেয়েছে? আচ্ছা কেপি তো হয়ে গেল, চেয়েছে কেসিও চেয়েছে। এখন একটু চিন্তা করে দেখো, কেসি বের করতে হলে পুরো অঙ্কের মধ্যে আয়তন থাকতে হবে, পুরো অঙ্কের মধ্যে আয়তন থাকতে হবে। কিন্তু পুরো অঙ্কের মধ্যে চাপ দেয়া আছে তাই কেপি বের করতে পেরেছি, কিন্তু আমাদের এখানে তো আয়তন দেয়া নেই। তাহলে কিভাবে আমরা করতে পারি? কেপির মান থেকে আমরা কেসি বের করতে পারি। কিভাবে করতে পারি? তোমাদের প্রত্যেকেরই ক্লাসে যে ব্যাচেরই আছো, ইয়েস দেখো, হ্যাঁ কেপি এবং কেসির সম্পর্ক শুধু তোমরা পড়েইছো না, তোমরা প্রতিপাদনও করেছো। ঠিক আছে, যারা কিনা প্রথম ক্লাসগুলো না করে ক্লাস করছো তাদের কাছে একটু আনইজি লাগলেও দেখবা ইজি লাগতেছে, আর অন্যদের ক্ষেত্রে তো এটা সহজ হয়ে যাওয়ার কথা। সবাই বলে কেপি কেসির অঙ্ক কঠিন। আমি ইনশাল্লাহ আশাবাদী যে তোমরা এই কথাটা বলবা না। হ্যাঁ, তোমরা এই কথাটা বলবা না যে কেপি কেসির অঙ্ক কঠিন। যদি কারো কাছে মনে হয় কঠিন লাগতেছে, আমার পরামর্শ তুমি খালি ভিডিওগুলো দেখো, একটু রিলেট করো এবং কেপি কেসি থেকে তুমি ভালো করতে পারবা। এবং আরেকটা কথা বলে রাখি, সব টপিকে সমান গুরুত্ব দিয়ে কখনো এগোনো যাবে না। মাথায় রাখতে হবে কোনটা গুরুত্বপূর্ণ টপিক। কেপি কেসির মতো গুরুত্বপূর্ণ টপিক ফার্স্ট পেপারে খুব কমই আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। মানে এখান থেকে প্রশ্ন হবেই, দ্রাব্যতার গুণফল, অধক্ষেপ পড়বে কিনা, এই সৃজনশীলগুলো যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটা বা তার চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ কেপি কেসির পড়া। সো এটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। এখন দেখো এটা খুবই সহজ, কেপির মান তুমি অলরেডি জানো, কেসি বের করতে চাও। হ্যাঁ, এরপর তুমি আর এর মান বসাবা 0.0821 এবং টি এর মান 100 ডিগ্রি লেখা আছে অঙ্কে মনে হয়। দেখো 100 ডিগ্রি, এটাকে কেলভিন বানাতে হবে। তাহলে 100 যোগ 273 373, আর ডেলেনের মান 1। এই তো কেপি বসায় দিবা, কেসি বের হয়ে যাবে। আমি কি
অপেক্ষা করবো নাকি হয়ে গেছে? হয়ে গেলে ওকে বলো বা ইয়েস বলো বা বুঝছি বলো, পরের অঙ্কে চলে যায়। অঙ্কের টাইম নষ্ট করার দরকার নেই, তোমার ক্যালকুলেটার হিসাব মিলাই নাও। আর এছাড়া তো আগামীকালকে আবার ক্লাস আছে, যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে বলবা। আমরা ইকুয়েশন এই 4 দিয়েছি, ক্যালকুলেশন এই 4 দিব না, কারণ এগুলো তোমরা পারো। আমরা দুইটা জায়গায় এই 4 দিব, একটা ক্যালকুলেশন, একটা হচ্ছে অঙ্কের ভাষা বোঝা, অঙ্ক বুঝে অঙ্ক করা। আন্দাজে মান ধরে নিয়ে অঙ্ক করবো না আমরা, ওকে? যখন যা বলবে, কারণ পরীক্ষা হলে অঙ্কের ভাষা ঘুরিয়ে দিতে পারে, ওকে? আচ্ছা, সবাই কেন কমেন্ট করছো না স্বতঃস্ফূর্তভাবে? সবাই কেন কমেন্ট করছো না? হ্যাঁ, সবাই কমেন্ট করো, প্রতিটা অঙ্ক শেষে সবাই কমেন্ট করবে, তাহলে ক্লাসটা অনেক ইন্টারেক্টিভ হবে। আচ্ছা, যদিও তোমরা এই অঙ্কটা এখন সহজেই পারবা, তবে এই অঙ্কটার মধ্যে একটা টুইস্ট আছে, আমি কিছুক্ষণ পরে বোঝাবো, আজকে ক্লাসেই বোঝাবো, বাট একটু পরে বোঝাবো, ওকে? আচ্ছা, সবাই অঙ্কটা একটু কষ্ট করে পড়ো। হ্যাঁ, কি লেখা আছে দেখো, 410 কেলভিন তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের 35% বিয়োজিত হয়। কেপি ও কেসির মান বের করো। তোমাদের সাথে চালাকি করা হচ্ছে, তারা বলছে কেপি কেসি আলাদা করে বের করো, আসলে কেপি কেসি সমান, কারণ ডেলেন 0, তাহলে কেপি কেসি একটা নিয়েই হয়। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া, বলেন না হাইড্রোজেন আর আয়োডিন যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, বলছে হাইড্রোজেন আয়োডাইডের কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। তাহলে এখন হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া কিভাবে আমরা সলভ করি? এই যে 2 বিয়োজিত হলো, এটা হচ্ছে H2 যোগ I2, এখনই সলভ করলাম। কে বলবে আমাকে তাড়াতাড়ি এর কেপি বা কেসির ইকুয়েশন কি ছিল? কে বলবে? এই যে এখনই করলাম কিছুক্ষণ আগে, x² ডিভাইডেড বাই 4a - x হোল স্কোয়ার। নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, মনে না থাকলে আমরা এটা মনে করে ফেলবো, যদি কোনো কারণে পরীক্ষায় ভুলে যাই, প্রতিপাদনের নিয়ম শিখিয়ে দেওয়া হচ্ছে, সেই নিয়মে আমরা প্রতিপাদন করব। তাহলে বলো তো কে বলবে x এর মান কত আর a এর মান কত? এ দেখো অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে 35% বিয়োজিত হয় হাইড্রোজেন আয়োডাইড, 35% বিয়োজিত হয় হাইড্রোজেন আয়োডাইড। তাহলে কি হবে বলো তো? 0.35 100 দিয়ে ভাগ করলে, আর আমরা পার্সেন্টেজের মানকে অর্থাৎ বিয়োজনের মাত্রাকে বিয়োজনের পরিমাণ ধরে নেওয়ার জন্য বাই ডিফল্ট এর মান 1 হয়ে গেল। যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখন আমি মান বসালেই, দেখো এখানে মান বসালেই উত্তর হয়ে যায়। এই তো 0.35 ডিভাইডেড বাই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1 - 0.35 স্কোয়ার। আমাকে একটু সবাই কমেন্ট করে জানাও এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা বা বুঝতে পেরেছো কিনা, দ্রুত জানাও এটা ক্লিয়ার কিনা। ধন্যবাদ তোমাদের সবাইকে, এটা ক্লিয়ার হয়ে গিয়েছে এমন কমেন্ট করছে জন্য। ওকে, এখন আমরা আবার ওই একটু, এখন দুইটা সহজ অঙ্ক করার পর একটু বুয়েটের অঙ্ক, কঠিন না, কঠিন না, তুমিও দেখবা যে তোমার কাছে কঠিন মনে হচ্ছে না, বাট তারপরেও আমরা একটু বুঝে নিতে চাই হ্যাঁ অঙ্কটা কিভাবে হচ্ছে। এই দেখো এখানে বলছে 1 লিটার আয়তনের একটি পাত্রে এত মোল PCl5 যদি এত কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, সাম্য অবস্থায় চাপ এত হয়, সাম্য ধ্রুবক কেপি নির্ণয় করো। আসছে বুয়েট 19-20। তোমাদেরকে আমি গত ক্লাসে বলার চেষ্টা করছিলাম যে অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে, আমরা যখন PCl5 এর বিক্রিয়াটা প্রতিপাদন করলাম তখন খেয়াল করো, আমি গত ক্লাসে পড়িয়েছি, আজকেও পড়িয়েছি, আবারও পড়াচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সেটা হচ্ছে যে এটা যদি a হয় তখন এটা 0, এটা 0, আর এটা a - x তখন এটা x এবং এটা x। আর এই ফরম্যাটে অঙ্কের মানগুলো ধরে নিয়ে আমরা কেপির ইকুয়েশন বের করলাম, x² p ডিভাইডেড বাই a² - x²। এইটো নাকি? কিন্তু কি বিষয় হচ্ছে অনেকে না এই জায়গাতে a না ধরে 1 ধরে নেয়, যখন 1 ধরে নেয় তখন কি হবে? kp ইকুয়াল এই যে x² p ডিভাইডেড বাই 1 - x², নাকি? বলো দেখি, বুঝতে পারছো? এখন যারা কিনা 1 ধরে নেয়, ইভেন অনেক বইও 1 ধরে করে দেওয়া আছে অঙ্ক, তারা বেশিরভাগ অঙ্ক পারলেও মূল জায়গায় গিয়ে কিভাবে ধরা খায় তার একটা প্রমাণ দেখো। অর্থাৎ আমরা অনেক সময় অনেক অঙ্ক শর্টকাটে করতে চাই, মানে তারা a মানে 1 এটা ব্রিফ করতে চায় না, দেখে ডিরেক্ট সূত্রের মধ্যে 1 ধরে নেয়। কিন্তু তুমি বলো তো কোনো ব্যক্তি PCl5 এর বিক্রিয়া করার সময় কি সব সময় a এর মান প্রথমে প্রাথমিক অবস্থায় 1 ধরে করবে? কেউ কি 1 মোলই নিবে, নাকি 1 মোল না নিয়ে অন্য কোনো মূল্য নিতে পারে? দ্রুত বলো দেখি, 1 মোল নিবে নাকি আরো অনেক মোল নিতে পারে? নিশ্চয়ই সে 1 মোল নিতে পারে, নিশ্চয়ই সে অন্য কোনো মোল সংখ্যক নিতে পারে, তাই না? দেখো এই দেখো বুয়েটের অঙ্কে ঠিকই তোমাকে আটকায় দিত তুমি যদি শর্টকাটে পড়ো। তারা বলছে 1 লিটার আয়তনের একটি পাত্রে 0.1 মোল PCl5, মানে 1 বলে নাই, 0.1 বলছে। মানে যারা না বুঝে অঙ্ক করে, অন ধরে অঙ্ক করে, পুরো ইকুয়েশনটা ধরে না, তারা এই অঙ্কে ধরা খেয়ে যাবে।
নিশ্চয়ই বইটার অঙ্কগুলো কঠিন হয় না, বাট কনসেপচুয়াল হয়। তারা ঠিকই যাচাই করে নেয় যে কারা আসলে বুঝে পড়াশোনা করে আর কারা না বুঝেই হয়তো বা কোনোভাবে পড়াশোনা করে। ওকে, যদি আমার এইখানে এটা কপি করতে গিয়ে এখানে ভুল লেখা আছে, পরেটা ঠিক আছে, দেখো যে এই লাইনটা ভুল হয়ে গেছে কম্পোজ করতে গিয়ে, কিন্তু এখানে আবার ঠিকই 0.1, অর্থাৎ আমি আগে যেটাকে এ ধরতাম, এটা 0, এটা 0 ধরতাম, আর এখানে a মাইনাস এক্স ধরতাম, তাহলে এর মান তো দেয়া আছে এখানে, তাহলে আমরা এর মান 0.1, এই যে 0.1 হবে এখানে, আর এটা 0.1 মাইনাস এক্স হলো বা আলফা হলো, তাহলে এটাও আলফা, এটাও আলফা, এক্সের পরিবর্তে আলফা ধরা হয়েছে। এখন সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত? নিশ্চয়ই আমরা জানি এ প্লাস এক্স হবে না, আলফা হবে। দেখো তাই হয়েছে, 0.1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে 0.1 প্লাস আলফা হয়ে গেল। আচ্ছা, এবার দেখো কি কথা হচ্ছে এ অঙ্কে আসলে কি চাওয়া হচ্ছে আর কি দেয়া আছে। তো আমরা আবার অঙ্কটা যদি পড়ে দেখি, বলছে এই পুরো ঘটনাটা ঘটানো হচ্ছে 1 লিটার পাত্রে, যেখানে প্রথমে 0.1 মোল PCl5 নেওয়া হয়েছিল এবং বিক্রিয়াটি ঘটানো হচ্ছিল 450 কেলভিন তাপমাত্রায়। তবে সাম্য অবস্থায় তাদের মোট চাপ এটা হয়ে যায়, মানে অঙ্কে মোট চাপও দেয়া আছে এবং চাচ্ছে কার মান? কেপির মান। তাহলে বলো তো কেপির এই ইকুয়েশনটা, অর্থাৎ এই বিক্রিয়ার কেপি বের করার জন্য আমাদের আসলে দরকার কি? আমাদের দরকার হচ্ছে পি এর মান, যেটা অঙ্কে দেয়া আছে, দরকার হচ্ছে এ এর মান, সেটা বাই ডিফল্ট আমরা 1 ধরে নিতাম, বাট এখানে দেয়া আছে 0.1, তাহলে আরও ভালো, ধরে নিলাম। এবার আমাদের দরকার হচ্ছে এক্স বা আলফার মান। যদি আমরা ইকুয়েশনটাকে আলফা দিয়ে লিখতাম তাহলে কি হতো, যে আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স বা আলফার মানটা আমার দরকার। আমরা যদি কেপি বের করতে চাই তাহলে পি এর মান দেয়া আছে, এ এর মান দেয়া আছে, আমাদের দরকার শুধু এক্স বা আলফার মান। কিন্তু আমরা অঙ্কের এই 2 লাইন পড়ে কোথাও সরাসরি আলফার মান পেলাম না, তাহলে খুবই দুঃখজনক ঘটনা। পাইতাম, কিন্তু এখানে যে দেখো 0.1 প্লাস আলফা মোট মোল সংখ্যা দেয়া আছে, আমার দরকার আলফা। তো আমরা এখন যেটা করতে পারি, এই পুরো অঙ্কের ডেটা অ্যানালাইসিস করে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেটা আবার ফিজিক্সে একটা চ্যাপ্টারে পড়ানো হয় সূত্রটা, আবার কেমিস্ট্রিতেও একটা চ্যাপ্টারে পড়ানো হয়। এটা অনেকে না জানতে পারো, খেয়াল করো, পিভি ইকুয়াল এনআরটি। দেখো একটু চিন্তা করে দেখো, এই অঙ্কে পি এর মান দেয়া আছে মোট চাপ, ভি এর মান দেয়া আছে 1 লিটার দেয়া আছে, এন মোল সংখ্যা দেয়া নাই, আবার দেয়া আছে। কিভাবে দেয়া আছে? আমরা জানি সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 0.1 প্লাস আলফা, এটা আমরা জানি। আর একটা ধ্রুবক যার মান মুখস্থ, যেহেতু চাপ এইখানে কি প্যাসকেলে, আবার আয়তন এখানে কি লিটারে, সো আর এর মান ব্যবহারে সতর্ক থাকতে হবে। এবং আমরা এটা 450 কেলভিন। আর এর দুইটা মান হয়, যদি আমি এসআই একক নেই তখন এটা প্যাসকেল থাকবে, এটা থাকবে মিটার কিউব, তখন আর এর মান হবে 8.314। আর যদি আমরা এখানে এটাকে লিটার রাখি তাহলে এটাকে বানাতে হবে এটিএম, তখন আর এর মান হবে 0.0821। তো দেখো আমরা এখানে কি করেছি, বা আমি তোমাকে যদি দেখাই, এখানে পি এর মান অঙ্কে কত দেওয়া আছে, 4.38 ইন্টু 10⁵। আচ্ছা দেখো এখানে আমরা পি এর মান বসাচ্ছি। এই দেখো আমরা প্রথমে পি এর মান বসাচ্ছি। কীভাবে বসাচ্ছি দেখো, এন ইকুয়াল আমরা কি রাখবো, পিভি ভাগ আরটি। তো খুবই ভালো কথা, পিভি ভাগ আরটি। আমরা এখন মান বসাবো। কিভাবে মান বসাই দেখো, পি এর মান অঙ্কে দেয়া আছে 4.38 ইন্টু 10⁵ প্যাসকেল, মিলে আনো 4.3 10⁵ প্যাসকেল। ওকে, আচ্ছা এবার ভি এর মান লেখা আছে 1 লিটার, কিন্তু সঙ্গত কারণে আমরা 1 লিটার রাখতে পারছি না, যেহেতু পি প্যাসকেল এটা হচ্ছে আয়তনের না চাপের আন্তর্জাতিক একক, তাই আয়তনের আন্তর্জাতিক একক আমাদেরকে কি নিতে হবে, মিটার কিউব নিতে হবে। এবার আর এর মান হচ্ছে 8.314। এবার লিখতে হবে টি এর মান 450 কেলভিন। এই হচ্ছে মূল ঘটনা। এখন আমরা এন বের করব। তাহলে এন বের করব কেমনে, চিন্তা করা যাক। এন কিভাবে বের করব? এর মান তো বের করাই যায়, হিসাব করো। কে তাড়াতাড়ি হিসাব করে বলতে পারে এটার মান কত? পুরোটা হিসাব করে বলো তাড়াতাড়ি, মান কত? মাইক্রোফোন অন করে বলো, দ্রুত বলো, দ্রুত। অনেক পোলাপান আছে কিন্তু চুপচাপ, কারা কারা ক্লাস করছে দেখে নেই। 0.117। আচ্ছা 0.117, গুড। আচ্ছা এন এর মান যেন কত ছিল আমাদের, 0.1 প্লাস আলফা, তাহলে 0.117। তাহলে আমাকে কি একটু বলতে পারো যে আলফার মান কত এখানে, আলফা কত? তাড়াতাড়ি বলো, আলফা কত? 0.017, এরকম 017 নাকি আরও কিছু আছে বলো? অর্ণব ক্লাস করছো,
ওই যে গতদিন যে ঘোষণা দিয়েছিলাম মনে থাকবে কিন্তু, হ্যাঁ তোমাকে পাইলাম। বাকিগুলা কারা কারা আছে ধরায় দাও, নাহলে পরের দিন কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে। স্যার আসছি স্যার। আসো, কে তোমার নাম বলো? স্বপ্নিল। আচ্ছা, দুইজন রে পাইলাম। আর কে? মুগ্ধ দেখি আছে কিন্তু চুপচাপ। স্যার আমি আসছি স্যার, আবির। আবির, গুড। এই তিনজন পাইছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ চারজন, চারজন। ওকে, রেকর্ড থাকতেছে, অসুবিধা নাই। আমরা এবার 0.017, দেখো এখানে তো আবার কেমন কেমন দেখাই, মান কত পেয়েছে? হ্যাঁ 0.01707। ওকে ঠিক আছে, আমরা এবার খুব সহজেই কেপি বের করতে পারবো। আচ্ছা তোমরা যারা বলছো আছো তারা কিন্তু এই ক্লাসটা বুঝতে পারছো কিনা বলো তো? বুঝতেছো 105-এর যারা আছো, না অনেক কষ্ট হচ্ছে? কিছুটা স্যার কষ্ট হচ্ছে, বাট বুঝতেছি স্যার। আচ্ছা আসলে কেপিসির টপিকটা এরকম, হ্যাঁ। আর তোমরা তো আগের একটা ক্লাস হচ্ছে যদি করো তাহলে আমাদের একটা অংশ বাদ গেছে, যে কেপির মান নির্ণয়ের যে অংশটা, ওইটা ওই জন্যই তো আমরা আজকে রিপিট করলাম, রিপিট করেছি। কোনো অসুবিধা নেই, বুঝতে পারবে। আর না বুঝলে প্রশ্ন করো, কোনো অসুবিধা নেই। না স্যার, মানে মোটামুটি বুঝতেছি। হ্যাঁ, আর রেকর্ডিং তো করে দেয়া আছে। ওকে আচ্ছা, এটা আসলে সব ব্যাচ মিলায়া ক্লাস, তো পড়া মিলানোটা একটু কঠিন, তারপরে আমরা তোমাদের জন্য অনেক চেষ্টা করছি। আর রেকর্ড যেহেতু থাকবে কোনো প্যারা নাই। ওকে দেখো, আমরা এবার এখানে মানগুলো বসায় দিলে হয়ে যায়। নিশ্চয়ই বুঝতে পারছো, মানগুলো বসায় দেবো। 0.017 স্কোয়ার, হ্যাঁ, দেন পি এর মান 4.38 × 10⁵। এরপর হচ্ছে এর মান 0.1। দেখো বুয়েটের এই অঙ্কটার জন্য কিন্তু 10 মার্ক থাকে, 10 নাম্বার থাকে। সো তুমি এই অঙ্কটা কিন্তু অনেক সহজ অঙ্ক ছিল না, তাহলে এই অঙ্কটা বুঝতে মানে কঠিন হওয়াটাই খুব স্বাভাবিক, তাই না? এটা তো নর্মাল কোনো অঙ্ক না, বুয়েটের অঙ্ক। বাট তারপরেও দেখো তোমরা বুঝতে পারছো, এবং ভর্তি পরীক্ষার আগে তোমরা অনেকবার এই ধরনের অঙ্ক করে যাবে, অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমবার করছো এই জন্য একটু আনইজি লাগতে পারে কারো কারো। ওকে, এই অঙ্ক ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা, কোশ্চেন আছে কিনা বলো। এই অঙ্কটা যেটা করলাম এটা আসছে কোথায়? বুয়েটে 19-20 সেশনে, খুব বেশি আগে না। এবং এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের বুয়েটে 10 মার্কস থাকে, 10 মার্কস, অর্থাৎ বুয়েটে মোট 13টা কোশ্চেন হয় 130 মার্কের। তো তার মধ্যে এটা একটা, আউট অফ 13 এটা একটা টপিক। ওকে আচ্ছা, আমরা এবার চলে যাই। যদি কথা বুঝে থাকো, সব কিছু ক্লিয়ার থাকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলোতে চলে যাই। পরের অঙ্কটা তোমার কাছে খুব সহজ লাগবে। তোমরা চাইলে শর্টকাট ইকুয়েশন দিয়েও করতে পারো, এখানে প্রতিপাদনের মতো করে করে দেওয়া আছে, যেভাবে খুশি করতে পারো। কোনভাবে করতে চাও বলো? বিক্রিয়া লিখে ইকুয়েশন দিয়ে, নাকি প্রতিপাদনের মতো করে করতে চাও, কোনটা? আচ্ছা বিক্রিয়া লিখে, তাহলে ডিটেল হবে। ওকে, কোনো অসুবিধা নাই, আমি যা যা জানতে চাই তার উত্তর দিবা। বলছে এত মোল হাইড্রোজেন, ভালো করে বুঝবা আমার কথা আগে, তারপর অঙ্ক করা শুরু করবা। এবং এত মোল আয়োডিন, অর্থাৎ এত মোল হাইড্রোজেন, এত মোল আয়োডিন, ভালো কথা। এত তাপমাত্রায় 1 লিটার ফ্লাক্সে মানে পাত্রে রেখে তাপ দিলে, আচ্ছা 6.75 মোল HI উৎপন্ন হলো। তাহলে আমাকে একটু বলবা তোমরা যে এত মোল এবং এত মোল কে তুমি 1 লিটার পাত্রে রেখে দিলা, যে এত মোল HI উৎপন্ন হলো। তাহলে আমাকে একটু বলো তো, এত মোল এবং এত মোল যে উৎপন্ন হলো, এখানে যে দুইটা মান দেয়া আছে, এই দুইটা মান কি বিক্রিয়ার আগে নাকি পরে? এই পরিমাণ কখন নেওয়া হচ্ছে, বিক্রিয়ার আগে না পরে? বিক্রিয়ার আগে স্যার। আচ্ছা, তাহলে এই মানটা কখন এই মানটা কখন? বিক্রিয়ার পরে। তাহলে এবার আমাকে একটু তোমরা সবাই বলার চেষ্টা করবে, আমি যা বলি তা। দেখো, হাইড্রোজেন যোগ আয়োডিন উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। ধরা যাক বিক্রিয়া যখন শুরু করলাম, HI এখন উৎপন্ন হয় না, এমন অবস্থায় শুরুতে আমি নিলাম এটা A মোল, এটা B মোল, এবং এই উৎপাদটা 0। তাহলে সাম্য অবস্থায় এটা A থেকে X পরিমাণ চলে যাবে, এটা B থেকে X পরিমাণ চলে যাবে, এবং এটা থাকবে 2X পরিমাণ। তাহলে তোমরা অঙ্ক দেখে আমাকে বলো, যে 4.05 হাইড্রোজেন আর 4.65 মোল আয়োডিন, এটা কার মান? A আর B এর মান। এই দেখছো, বুঝে গেছো, হ্যাঁ। A = 4.05 মোল and B = 4.65 মোল। আমরা একদম ডিটেল করিয়ে দিচ্ছি প্রতিপাদনের মতো করে, হ্যাঁ। আর শর্টকাটটাও মনে রাখবে MCQ-এর জন্য। ওকে আচ্ছা, তাহলে এবার আমাকে একটু দ্রুত বলতে হবে 6.75 এটা কার মান? এটা হচ্ছে 2x, মানে আচ্ছা, পরে যেটা উৎপন্ন হয়েছে। ও বলছে যে এইটা হচ্ছে, এই যে 2x হচ্ছে 6.75 মোল। এই তো কথা,
তো এখন তো আর কোনো বাধা নাই, আমরা প্রতিপাদনের মতো করে করলে এই যে a মাইনাস এক্স ভাগ ভি, বি মাইনাস এক্স ভাগ ভি, 2x ভাগ ভি, অথবা ডিরেক্ট যদি আমরা এখন সূত্র বসায় দেই কেসি ইকুয়াল যে 4x স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, যদি মান বসায় দেই তাহলে আমরা a এর মান জানি, b এর মান জানি, x এর মান জানি, যদি x এর মান জানি না 2x জানি, ওখান থেকে x বের করে নিব, তাহলে অঙ্কটা একদম পানি ভাত অঙ্ক, তাই না বলো তো? ওকে, আমরা এখন পরবর্তী একটা অঙ্ক দেখব যে অঙ্কটার সাথে এই অঙ্কের চমৎকার মিল আছে। মিলটা কি এবং পার্থক্যটা কি তোমাদের দ্রুত খুঁজে বের করতে হবে। আমরা চলে যাই পরবর্তী একটা অঙ্কে, অঙ্কটার সাথে এই অঙ্কের কি মিল এবং কি অমিল। মাইক্রোফোন বন্ধ করো, মাইক্রোফোন বন্ধ করো, বাসা বাড়ির আওয়াজ শোনায় না, নাহলে আমরা মাইক্রোফোন অ্যাক্সেস নিয়ে নিব। দেখো এইখানে খেয়াল করো, বলছে 445 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত গ্রাম হাইড্রোজেন এত গ্রাম আয়োডিন বাষ্পের মিশ্রণ উত্তপ্ত করা হলো, এতে এত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি করা হলো, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত? তো এখন কোশ্চেন, এত মোল হাইড্রোজেন এত মোল আয়োডিন বাষ্পের উত্তপ্ত করা হলো, এতে এত মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলো, সাম্য ধ্রুবক কত? বলতো এই অঙ্ক আর আগের অঙ্কের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? স্যার একটা মোলে আসলো স্যার, এটা হচ্ছে গ্রামে দেওয়া। ওকে, আমি এই অঙ্কটাকে এখন ভরের রূপান্তর যেটা করে দেওয়া আছে এটাকে আমরা মোলে রূপান্তর করব, তাহলে দেখবো এই অঙ্কটা আগের অঙ্কের মতো হয়ে যাবে। হ্যাঁ দেখো, আমরা দেখে নেই যে আমরা কিভাবে এটাকে ভরে রূপান্তর করব। খেয়াল করি, যারা ক্লাস করছি দেখব 41.14। তো আমরা যদি দেখি এই অঙ্কের মতোই আমরা প্রথমে অঙ্ক করার পূর্বেই আমরা যে কাজটা করে নিব সেটা হচ্ছে এই যে n অফ H2 ইকুয়াল 41.14 ভাগ 2। তাহলে বলো তো 41.14 ভাগ 2 কত হবে? ভাগ করো, মানে এটা হচ্ছে n অফ H2 মানে H2 এর মোল সংখ্যা, তাই না? ভাগ করো। আচ্ছা 20.57 মোল, এই তো বুঝে গেছো। এবার বলো তো n অফ I2 এটা কত হবে? n অফ I2 এই দেখো এখানে 132588, তাহলে দেখো এই যে 1325.88 ভাগ আয়োডিন I2 হচ্ছে, I2 এর ভর কত জানো? আয়োডিনের ভর কত জানো? 127 গুণ 2, তাহলে 254। বলো তো তাদের এই কত হবে? 5.22। গুড, 5.22 মোল, এই তো বুঝে গেছো, ভালো কথা। এবার দেখো n অফ HI বলো তো কি হবে? এবার n অফ বইয়ে 126 দেয়া, কোন বইয়ে দেয়া? 1308.100, আচ্ছা 126 দশমিক সামথিং দেয়া, 1308.16 ভাগ 128, তাহলে কত হবে বলো? কত হবে? 10.22 মোল। তাহলে এখন বলো তোমরা আমাকে এই মানটা দেখে বলো, জাস্ট খালি বলো যে এখানে কোনটা এ এর মান, কোনটা বি এর মান, আর কোনটা কার মান? একই অঙ্ক। হ্যাঁ, এর মান স্যার হলো 20.57, বি এর মান হলো 5.22 আর x হচ্ছে 10.22। চমৎকার, বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? তোমরা যতক্ষণ সবাই কমেন্ট না করবে ততক্ষণ আমি বসে থাকবো এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা এটা বলার জন্য। সবাই কমেন্ট করো। হ্যাঁ, আর কেউ কোশ্চেন করতে চাইলে কোশ্চেন করতে পারো, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো সবাই। ওকে, ধন্যবাদ তোমাদেরকে, অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছো। আমরা একটা করে অঙ্ক করছি, একটা করে নিয়ম সলভ করে ফেলছি, এবং আমি চেষ্টা করছি প্রতি নিয়মের একাধিক অঙ্ক দেখানোর জন্য। ওকে, দেখো কমপক্ষে 2টা করে, এবং বোর্ড বই খুলে দেখবা বেশিরভাগ অঙ্কই তোমার কাভার হয়ে যাচ্ছে। এইবার আমরা একটু একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা মিক্সড স্টাইলে পড়বো। হ্যাঁ, মানে একাডেমিকের অঙ্ক এবং অ্যাডমিশনের অঙ্ক, মানে এমসিকিউ অ্যাডমিশন আর কি। এর আগে তো বুয়েটেরটা দেখলাম। হ্যাঁ, এগুলো আসলে আমাদের যতটা গুরুত্বপূর্ণ একাডেমিক এই টপিকটা, ততটাই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, নট অনলি বুয়েট। ওকে, আচ্ছা আমরা এবার এই অঙ্কটা দেখব। দুঃখিত, 45 নাম্বার বলছে একটি 4 লিটার পাত্রে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন এর মিশ্রণকে উত্তপ্ত করা হলো। তাহলে আমাকে একটু বলো তো অঙ্কের ভাষা পড়ে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন এটা কোন অবস্থায়? প্রাথমিক অবস্থায় নাকি সাম্য অবস্থায়? গুড। আচ্ছা, বলছে যদি নাইট্রোজেনের 25% অ্যামোনিয়ায় পরিণত হয়, মানে x এর মান 25%। ওকে, এখন কথা শুনি আমরা মন দিয়ে। হ্যাঁ,
মান 25% হবে তো না মনে হয়। আচ্ছা আমি বলি, শোনো, তোমরা এখন মাইক্রোফোন বন্ধ করে দাও, তারপরে আবার বললো, আমি যখন জানতে চাইবো। খেয়াল করি, এই দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই টপিকগুলো পড়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দুইটা দক্ষতা বা স্কিল ডেভেলপ করব। একটা হচ্ছে কিভাবে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ইকুয়েশন সলভ করতে পারি, এবং আমরা কিভাবে আমরা ভাষাগত দক্ষতা অর্জন করতে পারি, তাই না? দুইটা ইকুয়েশন নিয়ে আমরা গত ক্লাস করেছি এবং আজকে অনেকখানি কথা বলেছি। এখন আমাদের মূল লক্ষ্য আজকে ক্লাসে এই অঙ্কের ভাষাগত প্রবলেমগুলো সলভ করে দেওয়া। তো চলো আমরা কিছু ট্রিক্স, ভাষাগত ট্রিক্স দেখে নেই, ভাষাগত কিছু ট্রিক্স দেখে নেই। তো চলো আমরা ভাষাগত ট্রিক্স দেখবো আমরা কিছু, হ্যাঁ, যেটা আমাদের খুব বেশি হেল্প করবে কোশ্চেন নিয়ে কাজ করতে। তো ধরা যাক এই যে বিক্রিয়া N2 যোগ 3H2 ওই পারে গিয়ে হলো 2NH3। তো এখন আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে A, এটা B, এটা 0, এটা হচ্ছে A মাইনাস এক্স, এটা B মাইনাস 3x অ্যান্ড 2x। ওকে, বুঝে নিলাম এমনটা। তাহলে এবার তাহলে আমরা এবার কি করতে পারি? ধরা যাক প্রথমে 1 নাম্বার পয়েন্টে বলছে সাম্য অবস্থায়, মানে বিক্রিয়াটিতে সাম্য অবস্থায় 25% N2 বিয়োজিত হয়। আচ্ছা, যদি এমন ভাষা থাকে মানে বোঝানো হচ্ছে যে এই বিক্রিয়াতে আমি প্রথমে যে নাইট্রোজেন নিয়েছিলাম, যখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় গিয়েছে তখন নাইট্রোজেন যা নেওয়া হয়েছিল তার 25% বিয়োজিত হয়ে গেছে, 25% বিয়োজিত হয়েছে। তাহলে বলো তো এখানে x এর মান কত হবে? 25টা কার মান হবে? x এর মান। অর্থাৎ আমরা এই x গুলা কিন্তু নিজেরা ধরে নিয়েছি। আমরা এই x ধরে কি বোঝাচ্ছি যে সাম্য অবস্থায় x পরিমাণ নাইট্রোজেন বিয়োজিত হয়েছে, আমরা এটা বোঝালাম, তাই আমরা x = 25 ধরে নিয়েছি। এইবার দেখো বলছে সাম্য অবস্থায় 25% হাইড্রোজেন বিয়োজিত হয়। তাহলে এবার কি হবে বলো তো? x = কি হবে বলো তো? কে বলবে? আচ্ছা বলো এই 25টা কার মান হবে? এবার যদি বলে সাম্য অবস্থায় 25%, আচ্ছা আমরা বোঝাচ্ছি যে হাইড্রোজেন সাম্য অবস্থায় যেটা ভেঙে যায় সেটা x না, সেটা 3x এর সমান। এটা কিন্তু অঙ্কে বলে দেয় না, আমরা ধরে নিয়েছি। কিভাবে ধরলাম? ইকুয়েশনের অনুপাত দেখে, রেশিও দেখে, যে নাইট্রোজেন এর থেকে 3 গুণ ভাঙে কে? হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারি 3x = 25। মানে এক কথায় নিশ্চয়ই অঙ্কের মধ্যে যাই টুইস্ট থাকুক কথার সাথে কাজের মিল থাকবে। তুমি যা বলতেছো অঙ্কে ভাষার সাথে তা মিল থাকতে হবে। এখন প্রবলেম হয় কি, আমরা অঙ্কের ভাষা বুঝে পড়তে অভ্যস্ত নই, এই জন্যই প্রবলেম হয়। ওকে, এবার চলে যাই আমরা 3 নাম্বার পয়েন্টে। বলছে সাম্য অবস্থায় 25% অ্যামোনিয়া উৎপন্ন হয়। বলো এখন তাহলে কাহিনী কি? এটা এই দেখো সাম্য অবস্থায় যা অ্যামোনিয়া উৎপন্ন হয় তা কতটুকু? 2x। তাহলে এই যে 2x = 25%, 2x = 25%। বলো কথা কি ক্লিয়ার কিনা? নিশ্চয়ই বুঝতে পারছো ভাষাগত বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি। ওকে, আচ্ছা চলো আমরা এবার চলে যাই এই অঙ্কে। এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু বুয়েটে আসছিল এই অঙ্কটা, 1 নাম্বার অঙ্কটা। অ্যামোনিয়ার বিক্রিয়া, কেসি দেয়া আছে, কেসি এবং কেপি চাচ্ছে। বুয়েটে আসছিল বহু আগে যদিও, তারপর বুয়েটে আসছে। আচ্ছা এখানে খুব সহজভাবেই বলে দিয়েছে। দেখো আমরা যেটাকে এ ধরেছি, বলছে যে এ 1 মোল নাইট্রোজেন, তার মানে এ এর মান 1। বলছে আমি বিক্রিয়ার শুরুতে 3 মোল হাইড্রোজেন নিয়েছিলাম, তাহলে হাইড্রোজেনের মান 3। বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ তৈরি হয় নাই। বলছে নাইট্রোজেনের 25% বিয়োজিত হয়ে যায়। তাহলে নাইট্রোজেন যা নিয়েছিলাম তার 25% চলে গেছে। 25% মানে 0.25, তাহলে আছে কত? 0.75। এবার নাইট্রোজেন যা ভাঙবে হাইড্রোজেন কি তাই ভাঙবে নাকি তার 3 গুণ ভাঙবে? এই জন্য দেখো 3 - 3 × 10.25, তাহলে এবার এতটুকু এখানে আছে। আর এটা উৎপন্ন হবে নাইট্রোজেনের দ্বিগুণ 2x পরিমাণ, তাই এটা এত উৎপন্ন হয়েছে। খুবই সহজ কথা। সহজ কথা কিভাবে?
তারা কি করলো, প্রতিটার ঘনমাত্রা বের করলো। প্রতিটার ঘনমাত্রা কিভাবে বের করলো, প্রত্যেকের মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলো, আয়তন হচ্ছে 4 লিটার। অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন সবার মোল সংখ্যাকে তাদের অঙ্কে দেওয়া প্রদত্ত আয়তন 4 লিটার দিয়ে ভাগ করলো। অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে 0.5, তাকে 4 দিয়ে ভাগ করলো। নাইট্রোজেন 25% চলে গেছে, আছে 75%, ওই 0.75কে 4 দিয়ে ভাগ করলো। হাইড্রোজেন চলে গেছে 0.75%, সে না 75%, মানে নাইট্রোজেনের 75%, তার মানে 0.275 পরিমাণ চলে গেছে, পেয়ে গেলাম। এবার ওই মানটা আমরা এই যে এই সমীকরণের মধ্যে বসায় দিলাম, কেসি পেয়ে গেলাম। আর কেসি পেয়ে গেলে তো কেপি পাওয়া সহজ, কেপি ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ln। বলো এই অঙ্কটা কি সবাই বুঝতে পেরেছো কিনা? কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই সবাই সবাই, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেকের কাছে কঠিনও বটে। আজকেই কিন্তু কেপিকেসি শেষ ক্লাস না, আমরা অন্যান্য টপিক অনলাইনে ব্যাকআপ দিলে শুধু লেকচার দিয়ে শেষ করি, কিন্তু এই টপিকে এটা করছি না। আগামীকালকে 9:30টায় যে ক্লাস রয়েছে, রাত 9:30টায় যে ক্লাস রয়েছে, সেইখানে কিন্তু আমরা এই টপিকেরই সলভ ক্লাস দিব। মানে তুমি আনলিমিটেড কেপিকেসি নিয়ে আমাকে কোশ্চেন করতে পারবে। তাই যারা গত ক্লাসগুলো করো নাই, আজকে ক্লাস সহ, ক্লাস কিন্তু সংখ্যা অনেক বেশি না, আজকে 3 নাম্বার ক্লাস। আগামী ক্লাসে 3 নাম্বার ক্লাস করানোর পর যদি কিছু বাকি থেকে যায় সেটা নিয়ে আলোচনা করা হবে এবং পুরো ক্লাসটা তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়া হবে, এমসিকিউগুলো ধরে ধরে সলভ করে দেওয়া হবে। মোটামুটি আমি লিস্ট করেছি, যেই 15-20টা এমসিকিউ স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়, সব ব্যাচে জিজ্ঞেস করা অফলাইনে, ওই লিস্ট ধরে ধরে আমি সলভ করিয়ে দেবো, আর তোমরা তো কোশ্চেন করবাই। ওকে, হয়েছে কি না নিশ্চয়ই বুঝতে পেরেছো কি না আমাকে একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। এখন আমি তোমাকে একটা চমৎকার একটা টেকনিক শেখাবো, যেটা তোমার ভর্তি পরীক্ষায় অনেক বেশি কাজে লাগতে পারে। ইদানিং বোর্ড পরীক্ষা তো আসতেছে। দেখো করলোটা কি, একই ডাটা দিয়ে দিল, উদ্দীপক টাইপের ডাটা দিয়ে দিল। এই যে 45 নাম্বারে একই ডাটা দিয়ে দিল, দিয়ে প্রথমে তো সহজ সরল বিক্রিয়াটা চাইলই। এরপর দেখো 2 নাম্বার যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাই দেখো আগের মতোই আছে নাকি সহগ ভাগ হয়ে গেছে? সহগ ভাগ হয়ে গেছে। আচ্ছা দেখো এখন প্রবলেমটা কি, যে যদি একটা টেকনিক শিখে নাও, এখন আরেকটা ট্রিক শিখে নাও, যেটা খুব বেশি কাজে লাগবে অ্যাডমিশনে গিয়ে, বোর্ডে তো লাগবেই। আচ্ছা অ্যাডমিশনে গিয়ে কাজে লাগবে। ওকে, আচ্ছা দেখো যদি কোনো বিক্রিয়ায় এই বিক্রিয়া দেখো, এই বিক্রিয়ায় ধরা যাক এর সাম্য ধ্রুবক কে, মানে কে মানে ধরা যাক 10। তো আমি এখন এই বিক্রিয়াকে ভাগ করে দিলাম 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করলাম মানে কি করলাম জানো, হাফ দিয়ে গুণ করলাম। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আচ্ছা এখানে হাফ হবে, হ্যাঁ। তোমরা আমাকে বলো যে আমরা যখন ভরক্রিয়া সূত্রে অ্যাপ্লাই করি তখন সহগ জানি কি হয়ে যায়, ঘাত হয়ে যায়। আচ্ছা বলো তো এখানে এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়ায় আসলে শুধু চেঞ্জ হয়েছে কি, কোনো কিছু চেঞ্জ হয়েছে নাকি শুধু সহগটাই ঘাত হয়ে গেছে? ঘাতের কি হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে, এই তো। আচ্ছা বলো তো এই পুরা বিক্রিয়াকে কত দিয়ে গুণ করা হয়েছে? আচ্ছা তাহলে এখন এই বিক্রিয়ার সাম্যধ্রুবক যদি কে হয় আর এইটার যদি সাম্যধ্রুবক কে প্রাইম হয়, তাহলে কি হবে জানো, কে প্রাইম ইকুয়াল কে টু দি পাওয়ার হাফ। বলো এটা ক্লিয়ার কিনা? মানে স্যার কেসি নির্ণয় করার পর তারপর এটাকে হাফ করলে আমরা এটার মান পেয়ে যাব। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম বিক্রিয়ায় যে কেসিটা পাবা তুমি, পরের বিক্রিয়ায় তুমি যেহেতু পুরোটাকে 2 দিয়ে গুণ হাফ দিয়ে গুণ করলাম, তাই এখন প্রথম বিক্রিয়ার কেসির মানের ওপর যদি আমরা এই হাফটাকে পাওয়ার বানিয়ে দেই তাহলে কাহিনী খতম, উত্তর হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে যদি বুঝে থাকো অথবা অল্প বুঝে থাকো আমার পরবর্তী কথা শোনো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো, ক্লিয়ার হয়ে যাবে সবাই। যদি আমরা এই পুরা বিক্রিয়াকে হাফ দিয়ে গুণ না করে 2 দিয়ে গুণ করতাম তাহলে কি হইতো, পরের বিক্রিয়ার জন্য এর উপর পাওয়ার 2 হয়ে যেত। যদি 3 দিয়ে গুণ করতাম তাহলে কি হইতো, k to the power 3 10 টু দি পাওয়ার 3 না, মানে হ্যাঁ কে টু দি পাওয়ার 3, দুঃখিত। হ্যাঁ ওকে আচ্ছা তাহলে এবার চলো আমরা একটা হাতে কলমে অঙ্ক করে নেই। সবাই হাতে ক্যালকুলেটর নাও। এই দেখো এই বিক্রিয়ার জন্য কেসির মান কত সেটা অঙ্কে দেয়া আছে। এই বিক্রিয়ায় কেসি কত এটা অঙ্কে দেয়া আছে, খেয়াল করছো? এই বিক্রিয়ার কেসির যা মান হবে
দ্বিতীয় বিক্রিয়ার কেসির মান বের করতে হলে কি করতে হবে? জাস্ট পাওয়ার হাফ করে দিতে হবে। পাওয়ার হাফ মানে কি? রুট। অর্থাৎ এই মানকে রুট করলে এই মান পাওয়া যায় কিনা তুমি ক্যালকুলেটর চেক করে দেখো। চেক করে সবাই কমেন্ট করো, চেক করে সবাই কমেন্ট করো, চেক করে সবাই কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না কি কোশ্চেন বলো। গুড, হ্যাঁ। ও আচ্ছা, এখানে তো বিক্রিয়ার রেশিওই চেঞ্জ করে ফেলছো, ডেলেন চেঞ্জ করে ফেলেছো না। একই বিক্রিয়া তাপ, হ্যাঁ সাম্য ধ্রুবক তো বিক্রিয়া অনুযায়ী, সাম্য ধ্রুবক তো বিক্রিয়া অনুযায়ী ভিন্ন হয় না। বিক্রিয়া ভিন্ন হলে সাম্য ধ্রুবক তো ভিন্ন হবেই। তুমি যেটা মনে করছো যে তোমার কাছে মনে হচ্ছে যে এই বিক্রিয়া আর এই বিক্রিয়া, আচ্ছা তুমি বলো একই তাপমাত্রায় এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক আর এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কি একই হওয়া উচিত? বলো তো মুগ্ধ, কেন এক হওয়া উচিত না? কারণ এটা ডেলেন ডিফারেন্ট, রাইট? আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছো যে এই বিক্রিয়া ডেলেন কত, প্রথম বিক্রিয়া ডেলেন কত? -2। চমৎকার, তার মানে পুরো ব্যাপারটার উপর তুমি পাওয়ার রাখতেছো -2, রাইট? আচ্ছা এখন তুমি আমাকে একটু বলো তো এই বিক্রিয়া ডেলেন কত ভেবে দেখেছো? এই যে এটার উৎপাদ 1 আর বিক্রিয়ক কত জানো? 3/2 মানে 1.5 আর হাফ মানে কত? 2। তাহলে এবার এর ডেলেন কত? -1। তুমি কখনো কি কল্পনা করতে পারো -2 আর -1 যার ডেলেন, দুইটা বিক্রিয়ার তাপমাত্রা তুমি যতই সেম রাখো বিক্রিয়াই তো সেম না, তাহলে সাম্য ধ্রুবক কিভাবে সেম হয়? ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, যারা যত বুঝবে তাদের মনে তত কোশ্চেন তৈরি হবে। তাই যারা কোশ্চেন করছো না তারা কিন্তু ভুল করতেছো। তুমি যদি এখন কোশ্চেন না করো এবং সত্যিই তুমি যদি ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাও, তাহলে ভর্তি পরীক্ষার সময় তোমাকে টিচারের পিছনে দৌড়াতে হবে। তাই যারা কোশ্চেন করছো না তাদেরকে আহ্বান জানাই, তোরা কোশ্চেন করো এবং আগামী সলভ ক্লাসে এই টপিক রিলেটেড, অন্য টপিক না, এই টপিক রিলেটেড যত কোশ্চেন আছে তা নিয়ে ঝাঁপায় পড়ো অনলাইনে, বাকিটা আমি বুঝতেছি। আচ্ছা ফেসবুকে একজন সমানে কমেন্ট করতেছে, এই চ্যাপ্টারের সেকেন্ড পর্বের কি ব্যাকআপ ক্লাস দেওয়া হবে? না, আসলে ব্যাকআপ ক্লাস আয়োজন করা হচ্ছে মাঝখানে যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা ছিল তার জন্য। আমাদের সবসময়ই ক্লাস হবে এক এক সময় এক এক টপিকের, বাট আমরা তো এইটা অনলাইনের বিকল্প ক্লাস না, অফলাইনের মতোই ক্লাস হবে। এবং যদি অনলাইনে পড়াই সেটা অফলাইনেও পড়ানো হবে, বরং অনলাইন সাপোর্ট পাওয়ার জন্য যারা পড়ালেখা করতে চাই, যেমন দেখো আমরা অনেকগুলো স্টুডেন্টের ক্লাস নিচ্ছি, বাট লাইভে ক্লাস করছে সব মিলা, ফেসবুক জুম মিলা হয়তো 30 জন। তো এই যে 30 জন শিক্ষার্থী ক্লাস করছে, তার মানে কি বাকি স্টুডেন্টদের ক্লাসগুলো করার দরকার নেই? সবাই তো আর অনলাইনে মোটিভেটেড না। এজন্য সমস্ত পড়া অফলাইনে হবে। অফলাইনে যে পড়তে চাই তাকেও পড়ানো হয়, যে পড়তে চায় না তাকেও পড়ানো হয়, আর অনলাইনে যে পড়তে চাই শুধু তাকেই পড়ানো হয়। তো এই যে সাপোর্টটা অনলাইন থাকার কারণে যাদের অনিচ্ছাকৃত ক্লাস মিস যায় তারা এই সাপোর্টটা পেয়ে যাচ্ছে এবং সেটাতে এগিয়ে যাবে। ওকে, কিন্তু যদি আমরা রেগুলার সব টপিকের অনলাইন ক্লাস দিই তাহলে অসুবিধা হবে কি, স্টুডেন্ট অফলাইনে আসবে কম। অফলাইনে কম আসলে তাদের নিশ্চয়ই অনলাইন দিয়ে যা হয় অফলাইন দিয়ে তার থেকে অনেক গুণ ভালো কিছু হয়। এই যে দেখবা দুনিয়া দুই প্রকার, একটা ভার্চুয়াল একটা অ্যাকচুয়াল। তার মানে কি, যেটা ভার্চুয়াল এটা কি না বলো তো? কি না এটা? ভার্চুয়ালটা কি না বলো? অ্যাকচুয়াল না, রিয়াল না। এই যে বলছে অলরেডি রিয়াল না। হ্যাঁ, তাহলে কষ্ট করেই ভালো কিছু করতে হবে। ওকে, সবাই মুগ্ধর কোশ্চেনের মতো তোমাদের সবার কোশ্চেন কি ক্লিয়ার? আমরা কি এখানে একটা শর্টকাট পড়লাম নাকি একটা টাইপ পড়লাম বলো? এরকম আমরা যদি 4টা টাইপ তোমাকে পড়াই পুরো অধ্যায়টা কাভার হয়ে যাবে শর্টকাট। এবং তুমি এত বড় কেপিকেসির অঙ্ক এমসিকিউর জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য 10, 20, 30 সেকেন্ডেও সলভ করে ফেলতে পারবা, যেটা রিটেনে জেনুইনি 2 থেকে 3 মিনিট সময় লাগে বা 4 মিনিট সময় লাগে, কিন্তু এটা তুমি 10, 20, 30 সেকেন্ডেই সলভ করে ফেলতে পারবা, যেটা তোমাকে ভর্তি পরীক্ষা অন্যের থেকে এগিয়ে রাখবে। কারণ ভর্তি পরীক্ষায় শুধু অঙ্ক পারলে হয় না, অল্প সময় পারতে হয়। ওকে, আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু এই অঙ্কটা পড়তে গিয়ে, যেহেতু একটা ভর্তি পরীক্ষার অঙ্ক, অনেকগুলা ভাষাগত ট্রিক শিখেছি, আমরা ইকুয়েশনগত ট্রিক শিখেছি, অনেকগুলো ছোটোখাটো কনফিউশনও দূর করেছি। আমরা এবার চলে যাব পরবর্তী আলোচনার জন্য। এই দেখো, এই অঙ্কটা পড়তে গিয়ে অনেকে কনফিউজড হবে, তবে আমার দৃঢ় বিশ্বাস তোমরা কনফিউজড হবে না, এবং যদি আসলেও হও তাহলে আমাকে এখন কোশ্চেন করবা। ওকে, আমরা চলো পড়ে নিই। 700 কেলভিন তাপমাত্রায় 20 ATM চাপে বিক্রিয়া, ওই আগের বিক্রিয়া অ্যামোনিয়া নিয়ে আমরা শুরু করেছি। প্রথমে আমরা PCl5 এর অঙ্কগুলো দেখে ফেললাম, তারপর হাইড্রোজেন আয়োডের অঙ্কগুলো দেখে ফেললাম, এখন দেখতেছি সব বিক্রিয়া কার? অ্যামোনিয়ার। এরপর N2O4 দেখে ফেললে আমাদের পড়াই শেষ হয়ে যাবে। এত চাপে এই বিক্রিয়াটি সাম্য অবস্থায় 21% নাইট্রোজেন এবং 16% অ্যামোনিয়া থাকে। বলছে বিক্রিয়াটির কেপি ও কেসি নির্ণয় করো। তাহলে খেয়াল করি, আমরা বলছি 700 কেলভিন তাপমাত্রায় এত চাপে এই বিক্রিয়াটির
সাম্য অবস্থায় 21% N2 অ্যান্ড 16% অ্যামোনিয়া থাকে। বিক্রিয়াটির কেপি ও কেসি নির্ণয় করো। আচ্ছা বলো তো, অনেকে পার্সেন্টেজ দেখেই এক্স বা আলফার মান ধরে নেয়। তুমি বলো তো এই মানগুলা কি ধরনের মান? প্রাথমিক অবস্থায় মান দেয়া আছে নাকি সাম্য অবস্থায় দেয়া আছে? তাহলে একটু বুঝে দেখো, তোমরা অ্যাটলিস্ট যারা একটু বুঝে পড়াশোনা করো তারা সবাই বুঝতে পারবা 21% নাইট্রোজেন বিয়োজিত হয় আর 29% আছে, দুইটা কথা কি এক কথা? না স্যার, এটা 100 মাইনাস 21 হবে। তাহলে বলো কি এখানে 21% যেটা বলতেছি এটা কি এক্স এর মান কখনো হবে? তাহলে 79%। হ্যাঁ, তাহলে কনফিউজড হওয়া যাবে না। এই যে তোমরা অনেক ভালো উত্তর দিতে পারছো, এর কারণ কি তোমাদের শুরু থেকেই বোঝানো হচ্ছে এই ব্যাপারটা, বাট অনেকেই ব্যাপারটা বুঝতে চায় না। হ্যাঁ, এখানে বুঝে বুঝে পড়তে হবে। ওকে, আমরা এবার চলো বুঝাই দিই তোমাদেরকে। আসলে এখানে এই অঙ্কে প্রাথমিক অবস্থা নিয়ে কোনো কথাই বলা হয় নাই, সব কথা বলা হয়েছে সাম্য অবস্থা এবং কোনো বিয়োজন নিয়ে বলা হয়নি। বলছে পুরা ঘটনা শেষ, প্রাথমিক অবস্থা সাম্য অবস্থা, মানে পুরো বিক্রিয়া টিক্রিয়া করে এখন বিক্রিয়া সাম্য অবস্থা চলে গেছে। সাম্য অবস্থা এমন একটা অবস্থা যে অবস্থায় বিক্রিয়ক আর বাড়ে না বা কমে না, উৎপাদও আর বাড়ে না বা কমে না। তাহলে এখন পাত্রের মধ্যে এটা আছে, অর্থাৎ বোঝানো হচ্ছে যে প্রথমে আমরা একটা অ্যামোনিয়ার বিক্রিয়া শুরু করছিলাম। তারা বোঝাচ্ছে অঙ্কটা কঠিন না হয়ে অঙ্কটা যারা বুঝবে তাদের জন্য অঙ্কটা আরো সহজ। বলছে প্রথমে আমরা এরকম একটা বিক্রিয়া শুরু করছিলাম, তো অনেক কিছু হয়েছে। প্রথমে নাইট্রোজেন নিল, হাইড্রোজেন নিল, দিয়ে এটা ভেঙে অ্যামোনিয়া তৈরি হলো। হওয়ার পর বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে গেল। সাম্যাবস্থা এমন একটা অবস্থা যে অবস্থায় যাওয়ার পর কোনো বিক্রিয়ক আর উৎপাদ বাড়বেও না কমবেও না। এখন বলো এই তিনটা গ্যাস কি ভিন্ন পাত্রে থাকবে নাকি একই পাত্রে থাকবে? বিক্রিয়া পাত্রে এই তিনটা গ্যাস কিভাবে থাকবে? নিশ্চয়ই একই পাত্রে থাকবে। বলছে এরা তিনজন মিলায়া, যে পাত্রে এরা আছে এরা তিনজন মিলায়া পাত্রের মধ্যে সাম্য অবস্থায় মোট চাপ তৈরি করছে কত এটিএম? কে বলতে পারে? আচ্ছা 20 এটিএম। এবার তোমাকে ক্লু দিয়ে দিয়েছে যে এই 20 এটিএম চাপের মধ্যে, এই 20 এটিএম চাপের মধ্যে এই যে N2 H2 দেন NH3, এই 20 এটিএম চাপের মধ্যে নাইট্রোজেন দ্বারা তৈরিকৃত চাপ হচ্ছে 21%। 21%। আচ্ছা, এবার হাইড্রোজেন দ্বারা তৈরিকৃত চাপের কথা বলে নাই, কিন্তু বলতেছে অ্যামোনিয়া দ্বারা তৈরিকৃত চাপ হচ্ছে 16%। তাহলে এখন কানার ভাই অন্ধও পারে যে এর দ্বারা তৈরিকৃত চাপ কত? বলো এর দ্বারা তৈরিকৃত চাপ কত? 63%। আচ্ছা, অর্থাৎ কিভাবে 63 হয় যারা বোঝো নাই, 100 তো হবে শতকরার যোগফল -21 + 16, তাহলে এটা কত পার্সেন্ট হবে? 63% হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার দেখো ভালো করে, এইবার ভালো করে দেখো যে মোট চাপ যা হয়, এই যে P of N2, মোট চাপ যা হয়, দেখো আমি ধরা যাক তোমরা 4 ভাই বোন, কোন একজনের 4, সব মিলে তারা 4 ভাই বোন। এখন তার বাবার সম্পত্তি ভাগ করা হবে, তাহলে প্রত্যেকে কত অংশ পাবে কে বলতে পারে? ধরা যাক 1/4, 1/4, ধরা যাক 1/4, রাইট? 4 ভাগের 1 ভাগ পাবে। আচ্ছা বলতো এবার, তাহলে তার বাবার সম্পত্তি তার অংশ হচ্ছে 1/4। কেউ যদি 1/4 না বলে ওর বাবার সম্পত্তির ও 25% পাবে, তাহলে কি ভুল হবে? তাহলে এবার চিন্তা করো তো আংশিক চাপ জিনিসটা কি? মোট চাপের একটা অংশ, রাইট? এটাই তো আংশিক চাপ নাকি? কিন্তু সবাই যদি আংশিক চাপ বের করে, আমি প্রথমে তাকে শিখিয়ে দেই মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মানে মোট চাপের ভগ্নাংশটাই হচ্ছে আংশিক চাপ। কিন্তু যখন পার্সেন্টেজ দেওয়া থাকে অনেকে তখন ধরতে পারে না অঙ্কটা, তার মানে কি বুঝে পড়ে না? বলো তো পার্সেন্টেজের মানে 25% আর 1/4 দুইটার অর্থ কি একই না? তাহলে মোট চাপ তৈরি করলো 20 এটিএম, তার 21% হচ্ছে নাইট্রোজেন দ্বারা তৈরিকৃত চাপ, তাহলে 21/100। তাহলে বলো এখন কি হবে? তাহলে এখন বলো কি হবে? আচ্ছা 4.2 এটিএম, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আসো P of H2, তাহলে P of H2 কি হবে? 20 গুণ, বলো কত পার্সেন্ট? 63/100। বলো তো কি হবে তাহলে? 12.6 এটিএম। তাহলে এবার বলো তো P of NH3, বলো কি হবে? 20 গুণ এই যে 16/100, তাহলে বলো কি হবে? 3.2 এটিএম। তাহলে এখন কি হবে? তাহলে এখন এই যে P of NH3 স্কয়ার ডিভাইডেড বাই P of N2 গুণ P of H2, হ্যাঁ, তাই মান বসালেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। সবাই কমেন্ট করো। ওকে, আমরা ধীরে ধীরে অনেকগুলো অঙ্ক করেছি, আর আরও একটু যদি তোমরা
সময় দাও, আমি আর 5 মিনিটে 2টা অঙ্ক করলেই আমাদের বেশিরভাগ না সব অঙ্কই শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আগামী দিন কিছু শর্টকাট ট্রিক্স দিয়ে এমসিকিউ শুরু করব। তো আমরা 5 মিনিট পড়তে চাই, হ্যাঁ, আর 5 মিনিটে 2টা অঙ্ক। কি বলো তোমরা, বলো দেখি। আগামী দিন আমরা অ্যাডমিশনের কিছু শর্টকাট ট্রিক্স পড়বো, লাস্ট হাতে লিয়ে নীতি আর ভ্যান টপের সমীকরণ পড়বো এবং এমসিকিউ সলভ করব। সিকিউ সলভ মানে এই অঙ্কগুলো এই সিকিউ সলভ করা লাগবে না, তারপর তোমরা দেখতে পারো ওই যে ভ্যান টপের সমীকরণ পড়লে সিকিউ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো আমরা এই অঙ্কটা একটু ব্রিফ করে দিই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। এই 48 নম্বর অঙ্ক আর এই 46 নম্বর অঙ্ক একই অঙ্ক। বলছে এত তাপমাত্রায় এত চাপে N2H2 গ্যাস 1:3 অনুপাতে মেশানো হলো। সাম্য অবস্থায় 15% অ্যামোনিয়া গ্যাস সাম্য মিশ্রণে থাকে। ওই তাপমাত্রায় সাম্য ধ্রুবক কেপি কত? ওখানে 2টা পার্সেন্টেজ দেয়া ছিল, একটা বের করতে বলেছিল, আর এখানে কি করেছে? অনুপাত দিয়ে দিছে। দেখছো কি করলো? এবার দেখো, বুঝো ভালো করে কিভাবে আসলে অঙ্কটা করা যায়। এই যে আমরা আবার লিখছি N2 যোগ 3H2, ওই পারে গিয়ে হলো 2NH3। আচ্ছা, ভালো কথা। তো প্রথমে তারা 1:3 অনুপাতে নিল, দিয়ে দেখলো সাম্য অবস্থা এটা আছে 15%। আচ্ছা, এটা 1:3 অনুপাতে নিলে এটা বিয়োজন হওয়ার সময়ও তো 1:3 অনুপাতেই বিয়োজিত হবে নাকি? আচ্ছা, নীলা 1:3, বিয়োজিত হলো 1:3, তাহলে আছে কত? আছেও তো 1:3। তাই যদি এটা থাকে x%, ধরা যাক এটা x%, তাহলে কে বলবে এটা কত পার্সেন্ট থাকবে? 3x%। তাহলে এখন ঘটনা কি দাঁড়ালো? x প্লাস 3x যোগ 15 = 100, তাই না? তাহলে এখন x এর মানটা বের করে নিলে অঙ্কটা আগের মতো হয়ে গেল। বলো এটুকু, এর বাকিটুকু করে দিতে হবে নাকি আগেরটা দেখে এটা করতে পারবা? করতে পারবো স্যার। নিশ্চয়ই পারবা। ওকে, সবাই পারবা কিনা কমেন্ট করো, সবাই পারবা কিনা কমেন্ট করো। আচ্ছা, আমি একটা অঙ্ক করে দিব, কিন্তু 2-1টা অঙ্ক দেখায় দিই ভাবে, হ্যাঁ, পূর্ণ অঙ্ক না করে, তাহলে তোমাদের বাসায় করতে সুবিধা হবে। আচ্ছা, এই অঙ্কটা আমি চাইলে তোমাদেরকে হোমওয়ার্ক দিতে পারতাম, বাট ঝুঁকি নিতে যাচ্ছি না, যেহেতু কালকে সলভ ক্লাস, আমি একটু বুঝাই দিই, তোমরা নিজেরাই করবে, আর আমি একটা অঙ্ক করে দিলেই হয়ে যাবে। বাকি যেটুকু থাকবে আগামী দিন। আগামীকালকে ক্লাস কয়টায় জানো তো নাকি? আচ্ছা, দুঃখিত ডিভাইস প্রবলেমের জন্য, আমি চেষ্টা করবো আগামীকালকে 9:30টাই ক্লাস শুরু করতে। হ্যাঁ, 9:30টাই ক্লাস শুরু করতে, বা আমি 9:15তেই রেডি থাকবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা দেখো বলছে কি বলতেছে, খেয়াল করো। বলতেছে এই বিক্রিয়া দেয়া আছে, সাম্যাঙ্ক নিরূপণের জন্য 1 লিটার পাত্রে এত মোল N2 ও H2, আচ্ছা এখানে H2 হবে না যদিও, এত মোল N2 এবং এত মোল H2 মিশ্রিত করা হলো। সাম্য অবস্থায় দেখা গেল সিস্টেমটিতে মোট মোল সংখ্যা এত। সাম্য ধ্রুবক নির্ণয় করো। অঙ্কের ভাষা বোঝাটা খুবই জরুরি ব্যাপার। দেখো ভালো করে বোঝো কি কি বলতেছে, জাস্ট কার মান এগুলো বলতে পারলেই হবে। কোন নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসীয় সাম্য অবস্থায় বিক্রিয়াটির সাম্যাঙ্ক মানে সাম্য অবস্থা নিরূপণের জন্য মোট মোল সংখ্যা এত মোল। আচ্ছা, নিরূপণের জন্য 1 লিটার পাত্রে এত মোল নাইট্রোজেন এবং এত মোল হাইড্রোজেন মিশ্রিত করা হলো। তাহলে একটু চিন্তা করে যে N2 যোগ 3H2 ওই পারে গিয়া 2NH3। তাহলে একটু চিন্তা করো, এটা যদি A হয়, এটা যদি B হয়, এটা 0 হয়, আর এটা A - x, এটা B - 3x, এবং এইটা যদি 2x হয়, কে বলবে এর মান কত? কে বলবে এর মান কত? 0.26 মোল নাকি? আচ্ছা, এবার B এর মান কত? 0.439 মোল। আচ্ছা, এবার বলো এইটা কিসের মান? এটা কিসের মান? মোট মোল সংখ্যার মান। তাহলে এই তিনটাকে যোগ করলে মোট মোল সংখ্যা কত হয় বলো? A - x, B - 3x আর 2x যোগ করলে কত হয় কে বলতে পারে? এই দেখো ভালো করে দেখো, যদি যোগ, হ্যাঁ দেখো মোট মোল সংখ্যা A - x, B - 3x প্লাস 2x। আমি যদি বড় জায়গায় এটা যোগ করে দেখাই, এই যে A - x প্লাস B - 3x প্লাস 2x, তাহলে A প্লাস B - 2x, অর্থাৎ বা A প্লাস B - 2x হ্যাঁ ইকুয়াল, এই দেখো এখানে মান দেয়া আছে 0.657। তাহলে বলো তো তুমি A এর মান জানো, B এর মান জানো, মোট মোল সংখ্যা জানো, এখান থেকে কি x এর মান বের করা পসিবল? তাহলে x এর মান যদি বের করতে পারো, তাহলে তুমি কি কেসি বের করতে বলছে না কেপি বের করতে বলছে? কিছু বলে না, সাম্য ধ্রুবক বলছে, বাট যেহেতু আয়তন দেয়া আছে, কি দেয়া আছে, তাই এখানে কেসি বের করতে হবে। সাম্য ধ্রুবক বললে এটা কেপিও হইতে পারে, কেসিও হইতে পারে, বাট যেহেতু চাপ দেয়া নাই, তার মানে তোমাকে এখানে কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। ওকে, তাহলে বলো তো এখন তুমি মোল সংখ্যা ভাগা আয়তন, এই দেখো এইভাবে, অর্থাৎ আমরা যদি বিক্রিয়াটা লিখতাম এভাবে, এই যে N2 যোগ 3H2 ওই পারে গিয়ে 2NH3,
তার মানে এটা কি হতো, এটা a, এটা b, এটা 0, এটা a মাইনাস এক্স, এটা কি b মাইনাস 3x, আর এটা 2x। তাহলে এখন আমরা কিভাবে ঘনমাত্রা বের করতে পারতাম, যে n2 ইকুয়াল কি বের করতে পারতাম, a মাইনাস এক্স ভাগ b। h2 ইকুয়াল কি বের করতে পারতাম, b মাইনাস 3x ভাগ v। তাহলে আমরা এই মানগুলো বসাই দিতে পারতাম না, এই যে 2x ভাগ v, x এর মান জানি, a এর মান জানি, b এর মান জানি, v এর মান 1, মান বসা দিলে কেসি বের হয়ে যাবে। বলে ইনশাল্লাহ পারবো কিনা আমরা এটা? যদি যদি এটা পারো আমি আরেকটা অঙ্ক দেখায় শেষ করে দিচ্ছি। আচ্ছা অঙ্কটা কই এখানে, এটা তোমরা অবশ্য আমি না দেখালেও পারবা যারা বুঝেছো, আর যারা বুঝো নাই তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হইতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি। এটাই আমাদের আজকের লাস্ট অঙ্ক, আমি সব অঙ্কই সলভ করবা, তোমরা সব অঙ্কই সলভ করবা। আগামী দিন কিছু অ্যাডমিশন রিলেটেড কোয়েশ্চেন সলভ, কেপিকেসি যত অঙ্ক আছে এই অঙ্ক দেখানোর পর সবগুলোই তোমাদের হোমওয়ার্ক। আগামীকালকে 9:30টায় দেখা হচ্ছে, আমি চেষ্টা করবো 9:15 থেকে লাইভ রেডি করার জন্য। আজকেও শুরু করেছিলাম বাট ডিভাইস প্রবলেম ছিল, এবং 9:30 থেকে 11টা পর্যন্ত আমরা সলভ করবো। এত তাপমাত্রায় এত এটিএম চাপে N2O4 এর এত % বিয়োজিত হয়, উক্ত বিয়োজনের কেপি নির্ণয় করো। খুব ভালো কথা, উক্ত বিয়োজনের কেপি কিভাবে নির্ণয় করবো আমরা কিছুক্ষণ আগে পড়েছি, আমরা কিছুক্ষণ আগে পড়েছি কি পড়েছি দেখো তো, এই যে N2O4 বিয়োজিত হলো, হওয়ার পর উৎপন্ন হলো NO2, কেপি ইকুয়াল কি 4x স্কোয়ার p ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। নিশ্চয়ই ক্লিয়ার? তাহলে আমরা কি করিতে পারি, তাহলে আমরা কি করতে পারি, এখানে যে মানগুলো দেয়া আছে দেখো, এখানে কি কি মান দেয়া আছে, এটা দেয়া আছে এর মান এত %, আলফার মান N2O4 বিয়োজিত হয় মানে এটা আলফার মান। তো এটা তো খুবই সহজ, পি এর মান দেয়া আছে 180, মান বসা দিলেই হবে, এখানে মান বসা দিলে হবে। এক্স এর মান দেয়া আছে, এ এর মান 1 ধরে নিব, আর এক্স এর মান দেয়া আছে, আর পি এর মানও 1 বসাই দেব। তবে একটা কথা আছে হচ্ছে এই সমীকরণে আমরা এই মানটাকে ক্ষুদ্র বিবেচনা করতে পারি, এই মানটাকে আমরা ক্ষুদ্র কনসিডার করতে পারি, এই সমীকরণে আমরা এই মানটাকে ক্ষুদ্র হিসেবে কনসিডার করতে পারি। নিশ্চয়ই ক্লিয়ার কি বলতে চাচ্ছি? তো আমরা এখানে এক্স এবং এ এবং মান বসে আমরা কেপি বের করতে পারবো। এখন শুধু এখানেই থেমে যায় না অঙ্কটা করতে গিয়ে, দেখো এই অঙ্কের দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে এত তাপমাত্রা এত চাপে এত % বিয়োজিত হয়, আর একটা পার্ট হচ্ছে উক্ত বিয়োজনের কেপি নির্ণয় করো। না, একটা পার্ট এটা কেপি নির্ণয় করো, এটা একটা পার্ট বলছে ওই তাপমাত্রায় এবং এই চাপে N2O4 এর বিয়োজন মাত্রা হিসাব করো। তো ধরা যাক যে আমরা এটার আলফা বা এক্স বের করব, তাহলে কিভাবে বের করব, কেপি ইকুয়াল 4x স্কোয়ার পি ডিভাইড বাই স্কোয়ার। গুণগত রসায়নের মতো আমরা এক্স এর মান বা আলফার মানকে ক্ষুদ্র বিবেচনা করেছি, হ্যাঁ বিবেচনা করা যায়, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, আর তুমি চাইলে রেখেও দিতে পারো, রেখে দিলে ইকুয়েশনটা কমপ্লেক্স হয়ে যাবে। এবার যদি আমরা এক্স স্কোয়ার বের করতে চাই তাহলে কি হবে, কেপি এ স্কোয়ার ডিভাইডেড বাই 4p। বলো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? এরপর যদি আমরা শুধু এক্স বের করতে চাই তাহলে দেখো এ স্কোয়ার হয়ে যাবে এ রুট করলে, আর 4 হয়ে যাবে 2 ইন্টু কেপি বাই পি। তুমি যতই চাপ চেঞ্জ করো, না 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 পার্সেন্টেজ পরে করবো আমরা। আচ্ছা তুমি চাপ যতই চেঞ্জ করো, তাপমাত্রা চেঞ্জ না করলে কিন্তু কেপির মান চেঞ্জ হবে না। চাপ যতই চেঞ্জ করো তাহলে কেপির মান কিন্তু প্রথম অংশে যে কেপি পেয়েছো সেখান থেকেই নিবা। চাপ দেখো আগে ছিল 1 ATM, কিন্তু অঙ্কে বলছে 0.5 ATM এ কাজটা করতে হবে, এর মান 1, অঙ্ক হয়ে যাবে। এভাবে তোমরা দেখো এখানে কেপিকেসি যত অঙ্ক আছে সবগুলো দেখে আসবা। আগামী দিন আগে আমরা তোমার কথা শুনবো, সলভ করে দিব, তারপরে আমরা এমসিকিউ চলে যাব। তার আগে আমরা লা সাতেলিয়ের নীতি এবং ভ্যান্ট অফ নামে একটা টপিক আছে, সেটা আমরা 10-15 মিনিট পড়াবো। ওকে, এই স্লাইড দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ভিডিও দেখে করতে পারো। তো অনেক রাত হয়ে গেছে, ধন্যবাদ তোমাদের সবাইকে ক্লাস করার জন্য। দেখা হচ্ছে ইনশাল্লাহ যাদের সাথে কালকে অফলাইনে ক্লাস আছে, হ্যাঁ অফলাইনে ক্লাস আছে সেখানে অফলাইন ক্লাস হবে, এবং যাদের তো অনলাইন ক্লাসও কালকে আছে। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।